ওকে, সো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টারেক্টিভ ক্যাটসের আজকের এই ফ্রি ফান্ড রেজিং মাস্টার ক্লাসে আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগতম। সো খুবই ইন্টারেস্টিং একটা টপিক, খুবই ইন্টারেস্টিং একটা মাস্টার ক্লাস হতে যাচ্ছে আজকে আমাদের। সো আজকে আমাদের সাথে স্পিকার হিসেবে থাকছেন আমাদের সবার প্রিয় ইন্টারেক্টিভ ক্যাটসের ফাউন্ডার অ্যান্ড সিইও রেয়ারা সামির ভাই। সো এই পুরো সেশনটা চলাকালীন আপনারা আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেটা চ্যাটে লিখে জানাতে পারবেন, আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেনগুলো নিব। রেয়ার ভাই, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। Thank you, Shakirul, for giving me the floor. Assalamu alaikum, everyone. Am I audible? পারফেক্টলি ভাই, পারফেক্ট। ওকে ওকে। সো সবাই কেমন আছেন? আমি শুরুতেই আসলে এক্সট্রিমলি সরি বলে নিচ্ছি, বিকজ আমাদের এই সেশনটা লাস্ট উইকে হওয়ার কথা ছিল। সো উই রিশিডিউল, আমি একটু সিক ছিলাম। সো এই জন্য আসলে আমাদের রিশিডিউল করা লাগছে। সো আই এম প্রেটি এক্সাইটেড টু শেয়ার মাই লেসন্স। ইন্টারেক্টিভ কেয়ার্স আপনারা হয়তো জানেন যে লাস্ট 6 বছর ধরে আসলে আমরা কাজ করে যাচ্ছি, এবং এই 6 বছরের জার্নিতে আমরা আসলে অনেক ইনভেস্টরের সাথে কথা বলেছি। বেশ ভালো একটা অ্যামাউন্টের আসলে ফান্ড রেজ করতে পেরেছি। সো ওই এক্সপেরিয়েন্স গুলো এবং কারেন্ট ট্রেন্ডের সাথে আসলে ইনভেস্টররা কিভাবে কোম্পানিগুলোকে দেখছে ফান্ড করার জন্য, সো ওই স্ট্র্যাটেজিগুলো আসলে আমরা শেয়ার করব আজকের সেশনে। এবং সেশনের পরে আসলে আপনারা আমাকে জানাতে পারেন যে আপনাদের কোন কোন জায়গাতে আসলে হেল্প দরকার ফর রেজিং ইউর ফান্ডস, অ্যান্ড অলসো ইউ ক্যান রিচ আউট টু মি ইন লিঙ্কডইন অ্যাজ ওয়েল। সো আমি শুরুতে আমার পরিচয়টা দিয়ে স্টার্ট করতে চাই। দিস ইজ মি, Real Samir, founder and CEO of Interactive Cares, and we have been doing this for last 6 years. And here you can see so far we have raised around 1.5 million US dollar from investors like Accelerating Asia, Supercharger Ventures, Flagship Ventures, Blue Aura Ventures, Open Campus, and Winner Ventures. And these are all renowned venture capitals, accelerators, mostly in the market of সিঙ্গাপুর, ইউএস, অ্যান্ড অলসো এশিয়া। হ্যাঁ, সো এইসব জায়গা থেকে আসলে ইন্টারেক্টিভ কেয়ার্সের হয়ে আসলে আমরা ফান্ড রেজ করতে পেরেছি সোফার, অ্যান্ড দে আর দ্য ট্রু সাপোর্টার্স ফর আস ইন আওয়ার জার্নি। তো আজকে আমি শেয়ার করব যে কিভাবে আসলে আপনি একটা বিজনেস শুরু করে সেই বিজনেসের শুরু করার জন্য আপনার কি কি বিষয়গুলো জানা প্রয়োজন, কোন কোন সাইডে আসলে আপনার লাইক নোটিশ দেওয়া দরকার, অ্যান্ড অলসো কিভাবে আসলে একটা বিজনেস স্টার্ট করে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ফান্ডিং আপনি আসলে রেজ করতে পারবেন বেসড অন মাই এক্সপিরিয়েন্স। বাট আমি এটাও বলে নিতে চাচ্ছি যে আই এম নট আ লাইক গ্রেট ফান্ড রেজিং এক্সপার্ট। আমি জাস্ট আজকের সেশনটাতে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, যে আমার এক্সপিরিয়েন্স থেকে হাউ উই কুড ডু দিস, অ্যান্ড যেটা হয়তো আপনাদের অনেকেরই কাজে লাগতে পারে। সো এটাই আমি বিলিভ করি আর কি। সো অ্যাট ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, হাউ টু স্টার্ট। তো এখন আসলে আপনাদের মধ্যে অনেকেই হয়তো স্টার্ট আপ করতে চাচ্ছেন কিংবা এসএমই করতে চাচ্ছেন। সো অ্যাট ফার্স্ট আমাদেরকে যদি আমাদের শুরু করতে হয়, সো কিভাবে আসলে আমরা শুরু করব? সো দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট অ্যাকচুয়ালি। সো এই শুরু করার জন্য আপনাকে যেটা আমরা একটু আগে দেখতে পেলাম, যে ফাইন্ড আ জেনুইন প্রবলেম। এখন জেনুইন প্রবলেম বলতে আসলে আমরা কি বুঝি? জেনুইন প্রবলেম বলতে আমরা যেটা বুঝি, যে লাইক আপনি যেই বিজনেসটা করতে চাচ্ছেন, যে স্টার্ট আপটা করতে চাচ্ছেন কিংবা এসএমই করতে চাচ্ছেন, সেই এসএমইটার মাধ্যমে আপনি কোন প্রবলেমটা আসলে সলভ করতে চাচ্ছেন। সে ফর এক্সাম্পল আমরা যদি পাঠাওয়ের এক্সাম্পল বলি, পাঠাও কিন্তু একটা রাইড শেয়ারিং স্টার্ট আপ। সো পাঠাও কোন প্রবলেমটা সলভ করতেছে, যে আমরা বাংলাদেশে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তখন কিন্তু প্রচুর ট্রাফিকের আসলে আমাদের ফেস করতে হয়। এটার জন্য আমাদের রেগুলার একটা বড় টাইম কিন্তু চলে যায়। সো পাঠাও এই জেনুইন প্রবলেমটা সলভ করতেছে, অ্যান্ড অ্যান্ড এই প্রবলেমটা কিন্তু বাংলাদেশের একটা বড় অংশ কিন্তু এই প্রবলেমটা ফেস করে। সো পাঠাওয়ের এই জন্য মার্কেট সাইজটা কিন্তু কোয়াইট বিগ। এরপরে আমি যদি আরো কয়েকটা এক্সাম্পল দেই, লাইক লেটস সে চাললাল। সো চাললাল এখন কি করে? চাললাল গ্রোসারি ডেলিভারি দেয়। সো আগে আমাদের যেটা করা লাগতো যে দোকানে গিয়ে কি কেনা লাগতো, কিন্তু চাললালের কারণে কিন্তু আমরা আসলে টাইমও সেভ করতে পারছি, সামটাইমস কস্ট এফিসিয়েন্টও হচ্ছে। সো দে আর সলভিং আ জেনুইন প্রবলেম। তো এরকম আসলে এক একটা স্টার্ট আপ কিংবা এক একটা এসএমইর আসলে একটা জেনুইন প্রবলেম আপনাকে বের করে আনতে হবে, এরপরেই কিন্তু আপনার আসলে এই বিজনেসটায় নামতে হবে। সো ইফ ইউ ডোন্ট ফাইন্ড আ প্রবলেম, দেন হাউ ইউ উইল ডু দ্য বিজনেস। সো আমি যদি ইন্টারেক্টিভ কেয়ার্স এর কথা বলি, ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে আসলে আমরা কি করতেছি? উই আর সলভিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ। সো বাংলাদেশে যেটা হচ্ছে, যে যেই গ্র্যাজুয়েট গুলো প্রতি বছর বের হচ্ছে, আউট অফ 100 গ্র্যাজুয়েটস, 66 গ্র্যাজুয়েটস কিন্তু আনএমপ্লয়েড থেকে যাচ্ছে। সো 1 বছর ধরে
সো যখন আমরা ইন্টারেক্টিভ কেয়ার্স নিয়ে কাজ শুরু করি, উই ট্রাই টু ফাইন্ড আউট দোজ রিজনস যে কেন এই আনএমপ্লয়মেন্ট আসলে থাকতেছে। বিকজ লাইক এখানে স্কিল গ্যাপ একটা বড় ইস্যু। ইউনিভার্সিটিতে আসলে যেই স্কিলগুলা শিখানো দরকার, যেটা আসলে জবে কাজে লাগে, অনেক ক্ষেত্রে ওই স্কিলগুলো আসলে শিখানো হচ্ছে না। যেমন আমি একটা এক্সাম্পল বলি, দেখা যাচ্ছে যে আমাদের আশেপাশে যেই মার্কেটিং গ্র্যাজুয়েটরা বের হচ্ছে, তারা কিন্তু ইউনিভার্সিটিতে ডিজিটাল মার্কেটিং এর ওরকম প্রপার কোনো কোর্স করতে পারছে না। কিন্তু যখন সে বের হচ্ছে, তার জবে কিন্তু ডিজিটাল মার্কেটিং এরই কাজ করা লাগছে। তো এই স্কিলটা সে কোথা থেকে শিখবে? এবং দেখা যাচ্ছে যে এই স্কিলটা না থাকার কারণে তার হয়তো জব শুরুতে হচ্ছে না, তার একটা বড় টাইম ওয়েট করা লাগছে। সো এই স্কিলটা সলভ করার জন্য কিন্তু আমরা ইন্টারেক্টিভ কেয়ার কাজ করে যাচ্ছি। সেম আমি যদি লাইক মেডিসিন রিলেটেড যে কোম্পানিগুলো, হেলথ টেক স্টার্টআপ যেগুলো আছে লাইক মেড ইজি কিংবা আরোগ্যা, হ্যাঁ ওরা আসলে কি করছে, ওরা হচ্ছে দেখা যাচ্ছে যে মেডিসিনের মধ্যে কিন্তু অনেক ধরনের ফেক মেডিসিনস আমরা জানি যে থাকে। তো ওরা কিন্তু ওই প্রবলেমটা সলভ করে মেডিসিনটাকে কুইকলি আসলে অ্যাক্সেসেবল করার জন্য কাজ করে যাচ্ছে। এবং আমাদেরকে দেখতে হবে যে যখন আমরা এই জেনুইন প্রবলেমটা বের করার চেষ্টা করি, যে এই প্রবলেমটা আসলে বাংলাদেশের বা কোনো একটা স্পেসিফিক কান্ট্রির কত মানুষকে এই প্রবলেমটা আসলে সলভ করতে পারবে। আমি যদি রাইড শেয়ারিং এর কথা বলি, দিস ইজ আ কোয়াইট বিগ মার্কেট। আর ঢাকাতেই প্রায় কয়েক কোটি মানুষ বাস করে। সো সবারই কিন্তু দেখা যাচ্ছে যে ডেইলি যাওয়া আসা করতে অনেক টাইম যায়। সো আপনি যদি পাঠাওতে যান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় টাইম কিন্তু সেভ হতে পারে। অ্যাট দ্য সেম টাইম যখন আপনি মেডিসিন ডেলিভারি নিচ্ছেন কিংবা আসলে আপনি গ্রোসারি ডেলিভারি নিচ্ছেন, আপনার কিন্তু টাইম সেভ হচ্ছে, কস্টও সামটাইমস সেভ হচ্ছে। এবং এটা কিন্তু আমাদের ডে টু ডে বেসিক নিড। সো দেখতে হবে আসলে এই জেনুইন প্রবলেমটার মার্কেট সাইজটা আসলে কত বড়। অ্যান্ড অলসো ওয়াই ইউ আর সলভিং ইট, দ্যাট ইজ অলসো আ কোশ্চেন। যে আপনি এই প্রবলেমটা সলভ করার জন্য আপনার আসলে এক্সপার্টিস কতটুকু আছে। অর আপনি এই প্রবলেম, অনেকে দেখা যাচ্ছে যে তার কাছে মনে হয় যে কোনো একটা এই স্পেসিফিক প্রবলেমের সাথে সে ইমোশনালি কানেক্টেড, হয়তোবা সে তার লাইফে এই প্রবলেমটা আসলে ফেস করেছে, দ্যাটস ওয়াই হি ওয়ান্টস টু সলভ ইট। সো you need to find out the reasons why you are solving it, and if you are, let's say if you have some kind of expertise on this, definitely I would say go for it. So এরপরে যদি আমরা যাই, নেক্সট স্লাইড প্লিজ। সো প্রবলেমটা সলভ আমরা যখন করতে চাই, তখন আমাদের আসলে কি করতে হবে? সো লেটস সে কেউ হয়তো একটা ই কমার্স বিজনেস দাঁড়া করাতে চায়। এখন ই কমার্স বিজনেস দাঁড়া করানোর জন্য সে একটা জেনুইন প্রবলেম আসলে বের করলো যে ই কমার্সে এই প্রবলেমগুলো আছে। সো এই প্রবলেমগুলো সলভ করার জন্য সে একটা সলিউশনও আসলে চিন্তা করলো। এখন সলিউশন চিন্তা করার পরের স্টেপটা কি? ইউ নিড টু ক্রিয়েট ইউর ইনিশিয়াল টিম। অ্যান্ড ইনিশিয়াল টিম ইজ ভেরি ভেরি ভাইটাল। বিকজ যখন আপনি বিজনেস শুরু করবেন, তখন কিন্তু আপনার রেভিনিউ নাই, ফান্ডিং নাই, ইউ ডোন্ট হ্যাভ এনিথিং, ইউ ডোন্ট হ্যাভ ব্র্যান্ডিং। সো আপনার ওই ইনিশিয়াল টাইমটায় আপনি আসলে কিভাবে একটা মানুষকে হায়ার করতে পারেন? বিকজ মোস্ট অফ দ্য পিপল ডোন্ট ওয়ান্ট টু জয়েন ইন আ নিউ কোম্পানি। তো সেক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজিটা কি? টু ফাইন্ড ইউর ইনিশিয়াল টিম। এখন টিমের মধ্যে যদি আমি বলি, টিমের মধ্যে সাম সর্ট অফ স্কিল সেটস শুড বি নিডেড। লাইক ফাইন্যান্সের একটা ভালো স্কিল সেট দরকার। সো অ্যাট ফার্স্ট যদি আপনি একটা টিম বিল্ড করতে চান, তার আগে কিন্তু আপনার একটা কোফাউন্ডিং টিম দরকার। কোফাউন্ডিং টিমটা বলতে আমরা কি বুঝি? যে ধরেন আপনি একটা বিজনেস করতে চান, এখন এই বিজনেসে একজন সিইও হবে, একজন সিওও হবে, একজন সিটিও হবে, কিংবা একজন সিএফও হবে। সো এক একজনের এক এক সাইডের এক্সপার্টিস। লাইক সিইওস আর মোস্টলি focused on fundraising, setting business strategy and vision and other things. COOs are mostly focused on maintaining the operations. CFOs are mostly focused on like setting up the finance, and CTOs are mostly focused on like setting up the technology. So এখন আপনার এই যে চারটা সেক্টর, আমরা এখনকার দিনে যারা ডিজিটাল বিজনেস করতে চাই, তাদের কিন্তু এইগুলো মানে লাইক দিজ আর দ্য বেসিক্স। লাইক আপনার ফান্ড লাগবে, আপনার প্রোডাক্ট বিল্ড করতে হবে, দেন অলসো ইউ নিড টু সেট আপ দ্য রেভিনিউ মডেল। হ্যাঁ, আপনার হচ্ছে সেলস প্রসেসটা ঠিক করতে হবে, আপনার অপারেশনস ঠিক করতে হবে। সো এগুলোর জন্য যদি আপনার আসলে কমপ্লিমেন্টারি স্কিল সেটের কো-ফাউন্ডার্স থাকে, দ্যাট ইজ হাইলি আসলে এসেনশিয়াল অ্যান্ড দ্যাট ইজ রিকোয়ার্ড। লাইক স্পেশালি ইফ ইউ ওয়ান্ট টু লাইক বিল্ড আ ডিজিটাল বিজনেস, তো সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সের এক্সপার্ট একজন লাগবেই কো-ফাউন্ডিং টিমে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার টেকনোলজিতে এক্সপার্ট একজন লাগবেই কো-ফাউন্ডিং টিমে। And also like someone who understands the like marketing and sales space really well.
সো এই জিনিসটা কিন্তু খুবই লাগবে। সো এরপরে যখন আপনি এই কোফাউন্ডিং টিমটা বিল্ড করবেন, কোফাউন্ডিং টিমটা বিল্ড করার পরের ইয়েটা হচ্ছে যে কোফাউন্ডাররাই তো আসলে শুধু বিজনেস করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে ইনিশিয়াল টিমটা বিল্ড করতে হবে। ইনিশিয়াল টিমের মধ্যে এই সেম জিনিস যে আমার আসলে ইনিশিয়াল টিমের মধ্যে আমার ফাইন্যান্সের কিছু মানুষ লাগতে পারে, আমার প্রোডাক্ট বিল্ডিং এর ক্ষেত্রে কিছু মানুষ লাগতে পারে, আমার মার্কেটিং এর কিছু মানুষ লাগতে পারে, আমার অপারেশনস এর কিছু মানুষ লাগতে পারে। এখন যদি আমি একটা ফর এক্সাম্পল ই কমার্স বিজনেসের কথা বলি, ই কমার্স বিজনেসের ক্ষেত্রে ফার্স্ট স্টেপ হচ্ছে ইউ নিড টু সেট আপ ইয়োর অনলাইন প্রেজেন্স। লাইক এটা ফেসবুক পেজ হতে পারে কিংবা সাথে সাথে ওয়েবসাইট হতে পারে। এখন তো খুব ইজিলি আসলে এআই এর মাধ্যমে লাইক কয়েকদিনের মধ্যেই ইউ ক্যান অ্যাকচুয়ালি বিল্ড ইওর এমভিপি। হ্যাঁ। সো দেখা যাচ্ছে যে এরপরে যেটা লাগবে যে আপনার লজিস্টিক্স পার্টনারের সাথে আপনার কানেকশন থাকতে হবে। আপনার আপনি যখন একটা প্রোডাক্ট বিল করতেছেন, এটা বিল করার পরে তো আসলে লাইক আপনার প্রোডাক্টটা মানুষকে চিনাতে হবে, আদারওয়াইজ তো আপনি অর্ডার পাবেন না। তো ওইটার জন্য আপনার মার্কেটিং অ্যান্ড সেলস ফানেলটা ঠিক করতে হবে, অ্যান্ড সাথে সাথে আপনার একটা কাস্টমার সার্ভিসেরও ছোট টিম দরকার। তো এভাবে আপনার ইনিশিয়াল টিমটা আপনাকে বিল করতে হবে। এখন কথা হচ্ছে, এখানে চ্যালেঞ্জটা হচ্ছে ওয়েন ইউ অ্যাকচুয়ালি ক্রিয়েট ইউর ইনিশিয়াল টিম, তখন অনেক চ্যালেঞ্জেস চলে আসে, যেটা বললাম যে নো ওয়ান ওয়ান্টস টু অ্যাকচুয়ালি জয়েন ইন আ নিউ কোম্পানি। সো এক্ষেত্রে কি কি স্ট্র্যাটেজি হতে পারে, সে ফর এক্সাম্পল লাইক আপনাদের মধ্যে অনেকেই হয়তো এরকম হতে পারে যে লাইক ইউনিভার্সিটিতে ক্লাব করতেছেন, এরকম হতে পারে কোন একটা বিজনেস কম্পিটিশন করছেন, এরকম হতে পারে আপনারা টিউশন করাইছেন। ঠিক আছে, সো আমি যদি ইন্টারেক্টিভ কেয়ার্স এর কথা বলি, আমি লাইক আমার ইউনিভার্সিটিতে থাকতে আসলে আই ইউজ টু ডু টিউশন আ লট। সো তখন আমি আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্সের ফার্স্ট এমপ্লয়ি যাকে হায়ার করি, সে আমার স্টুডেন্ট ছিল। সো আমি কিন্তু আমার ওই নেটওয়ার্কটা থেকে আসলে হায়ার করেছি। এখন এক একজনের ক্ষেত্রে স্টোরিটা এক এক রকম হতে পারে। কেউ হয়তো তার ক্লাবে এমন একজনের সাথে কাজ করছে, দেখে মনে হয়েছে সে মার্কেটিং এ অনেক এক্সপার্ট, দেখে মনে হয়েছে সে ডিজাইনে অনেক এক্সপার্ট, সে তখন তাকে হায়ারিং এর অফার দিতে পারে। সো দিস কুড বি দ্য স্ট্র্যাটেজিজ। এখন আপনার ক্ষেত্রে ইউ নিড টু সেট আপ হোয়াট ইউর স্ট্র্যাটেজি উড বি। সো এক একজনের ক্ষেত্রে এক একটা হতে পারে। কেউ হয়তো ডিবেট করতো, সো ডিবেট ফিল্ডে হয়তো তার সাথে ওরকম কানেক্টেড কেউ ছিল। কেউ হয়তো লেটস সে কোনো কমিউনিটির সাথে এঙ্গেজ, লাইক লেটস সে বিওয়াইএলসি অর আদার প্লেসেস। সো ওইখান থেকে লাইক আপনি আপনার ইনিশিয়াল টিমমেট গুলা বের করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম, যেটা একেবারে সবচেয়ে কমন স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়াতে কিংবা ওয়েবসাইটে আপনারা সার্কুলার দিতে পারেন। বাট ইনিশিয়াল টিমের ক্ষেত্রে আই উড সে বলবো যে নিজেদের নেটওয়ার্ক থেকে ইফ ইউ ওয়ান্ট টু লাইক টেক পিপল, দেন আই মিন যেটা আমি দেখেছি বেসড অন মাই এক্সপিরিয়েন্স, ইট ওয়ার্কস রিয়েলি ওয়েল। অ্যান্ড এর পরের মেম্বারগুলো অ্যাকচুয়ালি ইউ ক্যান অ্যাকচুয়ালি হায়ার ফ্রম দ্য পাবলিক অ্যান্ড আদার প্লেসেস। সো দ্যাট উড বি মাই স্ট্র্যাটেজি। নেক্সট স্লাইড। সো এর পরের স্লাইডটাই যদি আমরা আসি, সেটা হচ্ছে যে লাইক প্রোডাক্ট। সো প্রোডাক্টের ক্ষেত্রে, সো এরপরের যেটা যেটা নিয়ে আমি কথা বলছিলাম, লাইক বিল্ডিং আ স্কেলেবল প্রোডাক্ট। সো এটা খুবই ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ আপনি যেই সলিউশনটা দিতে চাচ্ছেন, এই সলিউশনটার ক্ষেত্রে মানে এক্সপেরিয়েন্সটা অনেক বেশি ম্যাটার করে। আমরা যদি আমাদের রেগুলার লাইফের কথা বলি, রেগুলার লাইফে আমরা মোস্টলি কি কি অ্যাপ অনেক বেশি ব্যবহার করি? আই উড সে ইন আওয়ার রেগুলার ইউজ কেস, বিকাশ একটা কমন এক্সাম্পল হতে পারে, নগদ একটা কমন এক্সাম্পল হতে পারে। অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর আদার অ্যাপস লাইক গোজায়ান কিংবা হচ্ছে এই ধরনের চাল ডাল কিংবা এই ধরনের অ্যাপস গুলো আমরা রেগুলার বেসিসে ইউজ করি। সো এখন আমি একটা এক্সাম্পল দিই, আমি আমার পার্সোনাল কেসের কথা বলি। লাইক লেটস সে বিকাশের একটা ইউজার এক্সপিরিয়েন্স আছে, আবার নগদেরও একটা ইউজার এক্সপিরিয়েন্স আছে। সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি বিকাশের ইউজার এক্সপিরিয়েন্সটা আমার কাছে অনেক বেটার মনে হয়, এবং এই জন্য আমি কিন্তু বিকাশটা ইউজ করা অনেক বেশি প্রেফার করি। সো সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন, হ্যাঁ, এখানে একটা কাস্টমার জার্নি আসলে কিরকম ভাবে হচ্ছে। লাইক লেটস সে আপনি কোনো একটা অ্যাপে লগ ইন করলেন, লগ ইন করার পরে আপনাকে অনেকগুলো স্টেপ পার করে এরপরে গিয়ে আপনার অ্যাকচুয়াল সলিউশনটাই গিয়ে আপনার হচ্ছে প্রোডাক্ট হয়তো অর্ডার করা লাগছে কিংবা সার্ভিস অর্ডার করা লাগছে। সো এরকম যদি আপনার আসলে কাস্টমার এক্সপিরিয়েন্স হয়, তখন কিন্তু আসলে লাইক ওই প্রোডাক্টটা স্কেল করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো লাইক এটা প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই সত্য, ওয়েদার ইটস আ like let's say whether it's a e-commerce business, whether it's a health tech startup, whether it's a edtech startup, or whether it's a SaaS business. So like
এক্সপেরিয়েন্সটা খুব ম্যাটার করে, অ্যান্ড এক্সপেরিয়েন্সের জন্য আসলে কাস্টমার জার্নিটা, কাস্টমার ম্যাপিংটা কেমন হবে এই জিনিসটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। সো স্কেলেবল প্রোডাক্টের জন্য আমি যদি বলি তাহলে আপনার একটা ভালো টেক টিম দরকার। সো ইনিশিয়ালি এই টেক টিমের ক্ষেত্রে লাইক শুরুতে ইউআই ইউএক্সটা খুব বেশি ম্যাটার করবে, বিকজ ইফ ইউ হ্যাভ আ রিয়েলি গুড ইউআই ফর ইউর প্রোডাক্ট, তখন কিন্তু দেখা যাচ্ছে যে কনভার্সনটা, সেলসটা অনেক বেশি বেড়ে যায়। আমি যদি ইন্টারেক্টিভ কেয়ারসের একটা এক্সাম্পলের কথা বলি, সেটা হচ্ছে যে ইন্টারেক্টিভ কেয়ারসের ওয়েবসাইটে আমরা রিসেন্টলি মেজর চেঞ্জেস এনেছি, এবং এখানে আমরা দেখেছি যে লাইক দেয়ার আর সাম টুলস লাইক গুগল অ্যানালিটিক্স কিংবা মাইক্রোসফট ক্ল্যারিটি। সো মাইক্রোসফট ক্ল্যারিটি থেকে আসলে আপনার ওই ডিজিটাল প্রোডাক্টটা, আপনার ওয়েবসাইটটা আসলে ইউজাররা কিভাবে ইউজ করছে আপনি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। সো ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে আমরা কিছু কিছু আমাদের পেজে দেখেছি যে প্রচুর আসলে ইউজার ভিজিট করতো কিন্তু কনভার্ট অনেক কম হতো। সো তখন আমরা ক্ল্যারিটি থেকে ফাইন্ড আউট করলাম যে কেন আসলে কনভার্ট কম হচ্ছে। সো তখন আমরা ভিডিও দেখলাম যে কাস্টমাররা আসলে কোনো একটা স্পেসিফিক পেজে যখন ভিজিট করতেছে, তখন অ্যাকশন বাটনটা অনেক নিচে হওয়ার কারণে কাস্টমার গুলা কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে। তো তখন আমরা যেটা করলাম যে অ্যাকশন বাটনটা অনেক উপরে নিয়ে আসলাম এবং নেসেসারি ইনফরমেশনটা নিয়ে আসলাম, যাতে সে নেসেসারি ইনফরমেশন দেখার সাথে সাথে অ্যাকশন বাটনটা ক্লিক করার কারণে কুইকলি আসলে কনভার্সন রেটটা চলে আসে। সো ওইটা করার পরে আমরা দেখেছি যে আমাদের কনভার্সন রেট আগের থেকে 5x ইনক্রিজ করেছে। সো দিস কুড বি অ্যান ইনসাইট যে এই স্কেলেবল প্রোডাক্টগুলোর ক্ষেত্রে ইউআইটা, কাস্টমার জার্নিটা আপনাকে বুঝতে হবে। বোঝার পরে ওইভাবে আসলে স্কেলেবল প্রোডাক্টটা বিল্ড করতে হবে, সেটার জন্য একটা বেটার ইউআই শুরুতে দরকার। অ্যান্ড এরপরে লাইক আপনার প্রোডাক্টটার লাইক ওয়েবসাইট, যেমন ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইট স্পিড অনেক বেশি ম্যাটার করে, দেন অলসো দ্য ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স, এই জিনিসপত্রগুলো অনেক বেশি ম্যাটার করে। সো এই জিনিসপত্রগুলো মাথায় রেখে আসলে লাইক আপনাদের প্রোডাক্ট গুলো আসলে বিল্ড করতে হবে, এবং সেজন্য শুরুতেই অবশ্যই একটা স্ট্রং টিম দরকার আসলে। সো আমি দেখতে পাচ্ছি যে অনেকেই অনেক কোশ্চেন করছেন। সো লাইক আমি এখন একটা কোশ্চেন নিতে চাই আপনাদের এখান থেকে, যে হোয়াট আর দ্য কোয়ালিফিকেশনস লাইক ফাইন্যান্স গ্র্যাজুয়েটের জন্য আসলে একটা লাইক কি ধরনের কোয়ালিফিকেশন দরকার। সো এখানে যে ব্যাপারটা আমি মনে করি যে লাইক ফাইন্যান্স লাইক কো ফাউন্ডার হওয়ার জন্য যে ফাইন্যান্স ডিগ্রি থাকতে হবে, এটা আসলে আমি ফুললি বিলিভ করি না। সামওয়ান হু কুড বি রিয়েলি স্ট্রং অ্যাট ফাইন্যান্স, লাইক সে লাইক বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো খুব ভালো করে বুঝে, প্রজেকশনস গুলো খুব ভালো করে বুঝে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সে আসলে ফাইন্যান্সিয়াল গোলগুলা অ্যান্ড ফাইন্যান্সিয়াল গোল অনুযায়ী কিভাবে আসলে টার্গেট সেট করতে হবে অ্যান্ড সেম ভাবে আসলে টার্গেট অ্যাচিভ করতে হবে, এই জিনিসপত্রগুলো ভালোভাবে বুঝে, এরকম কাউকেই আসলে ফাইন্যান্স কো ফাউন্ডার অ্যাকচুয়ালি হওয়া উচিত। বাট ফাইন্যান্স কো ফাউন্ডার আই উড সে যে নট অলওয়েজ মাস্ট। হ্যাঁ, বাট লাইক সামওয়ান শুড বি এক্সপার্ট ইন ফান্ড রেজিং। সো এই জিনিসটা আমি মনে করি যে লাইক অ্যান্ড ফান্ড রেজিং এক্সপার্ট হওয়ার জন্য যে ফাইন্যান্স গাই হইতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। সো আই হ্যাভ সিন মেনি ফাউন্ডার্স, দে আর সেলফ টট ইন ফাইন্যান্স অ্যান্ড দে আর ডুইং প্রেটি ওয়েল। সো এটার জন্য ওভারঅল ফাইন্যান্সিয়াল মডেলিং, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ব্যালেন্স শিট, অডিট, এই জিনিসপত্রগুলো নিয়ে আসলে ভালো আইডিয়া থাকতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। সো সব থেকে ভালো হয় ডেফিনেটলি আসলে সে কোনো স্টার্ট আপের, কোনো ভালো একটা স্টার্ট আপের ফাইন্যান্স পজিশনে ছিল, কিংবা আসলে কোনো একটা বিগ কর্পোরেটের আসলে ফাইন্যান্স পজিশনে ছিল, ফাইন্যান্স ডিপার্টমেন্টে ছিল, এরকম কেউ যদি আসলে ফাইন্যান্স কো ফাউন্ডার হয়, দ্যাট ইজ আ রিয়েলি আইডিয়াল কেস। বাট এর বাইরে যদি অন্য কেউ আসলে ফাইন্যান্সে আসে, এটাতে যে হবে না ব্যাপারটা এরকম না। ডেফিনেটলি আসলে এখনকার দিনে অ্যাজ ইউ নো এআই ইজ এভরিওয়্যার, সো এখনকার দিনে অ্যাকচুয়ালি সেলফ টট অনেক ফাইন্যান্স গাই আছে অ্যান্ড দে আর ডুইং প্রেটি ওয়েল আর কি। ওকে, এরপরে আমি নেক্সট টপিকটাতে যাই, সেটা হচ্ছে ফাইন্ড বেটার কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি। সো হোয়াট ডাজ ইট মিন? এই জিনিসটা আসলে, ধরেন আপনি একটা প্রোডাক্ট বানিয়েছেন, তো এখন প্রোডাক্ট বানানোর পরে আসলে প্রোডাক্টটা অনেক জোস, কিন্তু প্রোডাক্টটা অনেক জোস হলেই তো লাভ নাই, এই প্রোডাক্টটা তো আসলে মানুষকে চিনাতে হবে, মানুষকে জানতে হবে। সো সেক্ষেত্রে এই যে লাইক জানানোর ব্যাপারটা, জানানোর পরে আপনি আপনার কাস্টমারকে সেল করতে পারতেছেন, দ্যাট ইজ কল কাস্টমার অ্যাকুইজিশন প্রসেস। এখন অনেক বিজনেসের ক্ষেত্রে কাস্টমার অ্যাকুইজিশন প্রসেস ডিফারেন্ট হয়ে থাকে।
লাইক একটা এডটেক বিজনেসের কাস্টমার অ্যাকুইজিশন ইজ ডিফারেন্ট, ই কমার্সের জন্য ডিফারেন্ট, রাইড শেয়ারিং এর জন্য ডিফারেন্ট। সো এখন কাস্টমার অ্যাকুইজিশনটা বলতে ইউজুয়ালি বুঝায় যে আমি মার্কেটিং করে একটা কাস্টমারকে অনবোর্ড করলাম। এখন এই অনবোর্ডিং এর ক্ষেত্রে আমার কস্টিং কেমন লাগতেছে, অ্যান্ড ওই কস্টিং এর উপরে আসলে হিসাব করে আমার অ্যাকচুয়ালি কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজিটা কিভাবে আসলে আমি স্কেল করতে পারি, দ্যাট ইজ দ্য থিং। সো এই জিনিসটাই আসলে কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি। যেমন আমি একটা এক্সাম্পল বলি, লেটস সে ইফ ইউ আর আ হেলথ টেক কোম্পানি, সো সেক্ষেত্রে আপনার কাস্টমার অ্যাকুইজিশন হতে পারে আপনি ডক্টরদের সাথে কোনো একটা পার্টনারশিপে গেলেন। এখন ডক্টরদের সাথে পার্টনারশিপে যাওয়ার পরে ডক্টরে হয়তো বললো যে আপনি এই অ্যাপ থেকে অর্ডার দিতে পারেন, ঠিক আছে। দিস কুড বি আ কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি। আপনি ফেসবুকে অ্যাড চালালেন, অ্যাড দেখে মানুষজন অর্ডার দিল, দিস কুড বি আ কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি। আপনি অনেক লিড কালেক্ট করলেন, লিড থেকে আসলে টেলিসেলস এর মানুষজন কল দিয়ে আপনার জন্য অর্ডার জেনারেট করলো, দ্যাট ইজ অলসো আ কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি। আপনি এফিলিয়েট মার্কেটিং করলেন, সেটাও একটা কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি। এখন আপনার বিজনেসের জন্য ফাইন্ড আউট করতে হবে যে বেটার কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজিটা কি, এবং এক্ষেত্রে কোন স্ট্র্যাটেজিতে আসলে ইয়ে করলে কাস্টমার রিটেনশনটাও বেটার হয়। তবে আই উড সে যে একটা বিজনেস যখন কিছুদিন আসলে টাইম চলে যায়, এরপরে কিন্তু কাস্টমার রিটেইন, ইফ ইফ ইউ সে যে কাস্টমার রিটেনশন, লাইক লেটস সে আপনি একটা বিজনেস করছেন ই কমার্স কিংবা অন্য কোনো কিছু, সো আপনার এখন 100 জন কাস্টমার আছে। এখন 100 জন কাস্টমারের পরে সেকেন্ড মান্থে গিয়ে আহ লাইক 70 জন আবার আপনার অর্ডার দিল। সো এক্ষেত্রে কিন্তু আপনার এক্সিস্টিং কাস্টমারকে যদি আপনি হ্যাপি করতে পারেন, তখন কিন্তু আপনার কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অনেক কমে যায়। বাট এটার জন্য আপনার আসলে বেটার সার্ভিস দিতে হবে, বেটার সাপোর্ট দিতে হবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বেটার এক্সপিরিয়েন্স দিতে হবে। সো এইটাও একটা কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি হতে পারে। সো এক একটা বিজনেসের জন্য আসলে ওই ফানেলটা আসলে আমাদের খুঁজে পাওয়াটা দরকার। যেমন এডটেকের বিজনেসের ক্ষেত্রে কাস্টমার অ্যাকুইজিশন ইজ ভেরি ডিফারেন্ট। লাইক আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিতে অনেক অ্যাক্টিভেশন করি, সেখান থেকে অনেক স্টুডেন্টস আমাদের এখানে আসে, এসে সার্ভিস নেয়। সো এইটা আমাদের জন্য এক ধরনের কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি। সো এই কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজিটা বিজনেস টু বিজনেস ভ্যারি করে। বাট সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, আপনার এলটিভি যেটাকে বলে লাইফ টাইম ভ্যালু, লাইফ টাইম ভ্যালুর থেকে অবশ্যই কয়েক গুণ যদি কম হয়, দ্যাট ইজ বেটার। দ্যাট ইজ বেটার মিনস হচ্ছে, ধরেন আপনি একটা কাস্টমারকে আপনার প্ল্যাটফর্মে আনতে, আপনার প্রোডাক্ট সেল করতে যদি আপনার লেটসে 30 টাকা খরচ হয় এবং আপনার প্রোডাক্টের ভ্যালু যদি হয় 100 টাকা, তাহলে কিন্তু আপনি পার অর্ডারই হচ্ছে 3.3x এর মতো কিন্তু আপনার এলটিভিটা আসতেছে। এখন এখানেও আবার একটা ব্যাপার আছে, আপনার ওই কাস্টমার আপনার থেকে তো শুধু আসলে একবার সার্ভিস নিবে না, মাল্টিপল টাইম সার্ভিস নিতে পারে। তো সেক্ষেত্রে একটা অ্যাভারেজ কাস্টমার মানে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বা এলটিভি রেট আসলে রেশিওটা কি হতে পারে, এটাকে আমরা ক্যাক ভার্সেস এলটিভি রেশিও বলি। ইউজুয়ালি বিজনেস টু বিজনেস, ক্যাটাগরি টু ক্যাটাগরি এই জিনিসটা আসলে লাইক ভ্যারি করে আর কি। নেক্সট স্লাইড প্লিজ। সো ইয়া, সো এতক্ষণ ধরে আমরা অনেক কথা বললাম যে কিভাবে আসলে আমরা একটা প্রোডাক্ট বিল্ড করতে পারি, কিভাবে ইনিশিয়াল টিম সিলেকশন করতে পারি, কিভাবে মার্কেটিং করতে পারি। এখন লাইক একটা জিনিস আমি যেটা বলবো, যেটা আজকের টপিকের সব থেকে আসলে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ফান্ড রেজিং। সো আপনি প্রোডাক্ট বানালেন, আপনি টিম বিল্ড করলেন, আপনি মার্কেটিং করলেন, সেলস ফানেল বিল্ড করলেন। এখন আপনার কাছে যদি ফান্ডই না থাকে, হাউ ইউ উইল ডু দ্য বিজনেস। এখন এই ফান্ড রেজিং এর স্টোরিটা নিয়েই আসলে আজকে কথা বলবো। আজকের সেশনে মোস্টলি আই উইল ফোকাস অন ফান্ড রেজিং ফর দ্য স্টার্ট আপস, নট ফর দ্য এসএমইস। সো এসএমইস এর ক্ষেত্রে আসলে ফান্ড রেজিংটা একটু ডিফারেন্ট, স্টার্ট আপের ক্ষেত্রে মোস্টলি আমরা ইকুইটি ফান্ড রেজিং নিয়ে আসলে আজকে ফোকাস করবো। সো ফান্ড রেজিং এর জন্য আসলে আপনার একটা রোড ম্যাপ দরকার। সো প্রথমে আসলে আপনাদেরকে বের করতে হবে যে ওয়াই দিস ফান্ড ইজ রিকোয়ার্ড। সো এখন সে ফর এক্সাম্পল আপনি একটা ডিজিটাল বিজনেস স্টার্ট করতেছেন, নাও ইটস সেকেন্ড মান্থ। এখন আপনার রেভিনিউ হচ্ছে কথার কথা 1 লাখ টাকা এক মাসে। এখন আপনি এই 1 লাখ টাকা রেভিনিউ থেকে আপনি 6 মাসের মধ্যে কিংবা 1 বছরের মধ্যে মাসে আপনি 30 লাখ টাকা কিংবা 50 লাখ টাকা সেলসে আসলে যেতে চান। এখন এটার জন্য আসলে অনেক কিছু করা দরকার, আপনার প্রোডাক্টটা বেটার ওয়েতে বিল্ড করা দরকার, আপনার টিম সাইজ যদি এখন 5 জনের হয় সেটাকে 25 জন করা দরকার। তারপর হচ্ছে আপনার মার্কেটিং এর ক্ষেত্রে একটা হিউজ এক্সপেন্স যাবে, মার্কেটিং এর একটা কস্ট আছে, সেখানে ফান্ড ইউজ করতে হবে। সো আপনার এই রোড ম্যাপটা দরকার যে আপনি এই মুহূর্তে কত টাকা আসলে, কত ডলার বা কত টাকা আপনার জন্য আসলে এসেনশিয়াল।
সো শুরুতে আপনাকে অবশ্যই যখন আপনি ইকুইটি ফান্ড উঠাতে চান, আপনার অবশ্যই মাথায় রাখতে হবে আমি এমন একটা ফান্ড উঠাবো যেটা দিয়ে আসলে আমি নেক্সট 2 ইয়ার্স আসলে ইজিলি সাস্টেইন করতে পারবো। তো ওইটা চিন্তা করেই আসলে ফান্ড রেজিং এর রোড ম্যাপটা সাজানো উচিত। সো ধরেন আজকে আপনার বিজনেসের এক্সপেন্স বা বার্ন, যদি আমি বলি যে ইফ ইউ আর মেকিং লস কারেন্টলি, তো সেক্ষেত্রে যদি প্রত্যেক মাসে আপনার 10 লাখ টাকা বার্ন হয় বা 10 লাখ টাকা যদি আপনার এক্সপেন্স হয়, তাহলে এবং এখানে যদি আপনার টিম সাইজ সে ফর এক্সাম্পল 10 জন হয়, এবং আপনি যদি টিম সাইজ 10 জনকে আসলে 50 জন করতে চান, আপনি যদি রেভিনিউ লেটসে 5 লাখ টাকা থেকে 30 লাখ টাকা করতে চান 6 মাস পরে কিংবা 1 বছর পরে, সেক্ষেত্রে আপনার কি কি এক্সপেন্স আছে, সেই এক্সপেন্স গুলা আপনি বিয়ার করার পরে আপনি এনাফ আসলে গ্রোথের পিছনে, এনাফ মার্কেটিং এর পিছনে আসলে স্পেন্ড করার পরে নেক্সট 12 মান্থসে আপনার কত টাকা আসলে ফান্ড দরকার, সেই ফাইন্যান্সিয়ালসটা আসলে ক্যালকুলেট করতে হবে। অ্যান্ড তারপরে আসলে আপনাকে ফাইন্ড আউট করতে হবে লেটস সে যে নেক্সট 2 বছরে আপনার 5 কোটি টাকা দরকার। এখন 5 কোটি টাকা আপনি কিভাবে রেজ করতে পারেন? 5 কোটি টাকা রেজ করার জন্য আসলে লাইক লেটস সে দেয়ার আর ইন্ডিভিজুয়াল অ্যাঞ্জেল ইনভেস্টার্স, দেয়ার আর ভেঞ্চার ক্যাপিটালস, দেয়ার আর কর্পোরেট ইনভেস্টার্স। সো ওইভাবে আসলে আপনার রোড ম্যাপটা ফিক্স করতে হবে। যে ইন্ডিভিজুয়াল অ্যাঞ্জেল ইনভেস্টরদের কথা যদি বলি, তাদের হয়তো প্রেফার্ড চেক সাইজ হচ্ছে 10 লাখ টাকা থেকে 20 লাখ টাকা কিংবা 50 লাখ টাকা, বা কারো কারো ক্ষেত্রে 1 কোটি টাকাও হতে পারে। সো লাইক ক্রিয়েট আ পাইপলাইন ফর দ্য ইনভেস্টার্স। সো কারা কারা এখন ধরেন, এবং এখানে আরো একটা ব্যাপার আছে, যখন আপনি ইনভেস্টরদের ক্ষেত্রে পাইপলাইনটা ক্রিয়েট করবেন, তখন বুঝতে হবে যে আপনি কোন স্পেসে আছেন, কোন ক্যাটাগরিতে আছেন। সে ফর এক্সাম্পল আপনি ই কমার্সে আছেন, সে ফর এক্সাম্পল আপনি এডটেকে আছেন। সো আপনাকে দেখতে হবে যে ই কমার্সে বাংলাদেশে কোন কোন ইনভেস্টর সোফার ইনভেস্ট করেছে। এখন বাংলাদেশে তো শুধু বাংলাদেশ থেকেই আসলে ইনভেস্ট করে না, মোস্টলি আসলে স্টার্ট আপ গুলোর ক্ষেত্রে লাইক ফরেন ফান্ড গুলো আসলে ইফেক্টিভ হয়, এবং মোস্ট অফ দা ফান্ডস বাংলাদেশে যেগুলো আসলে ইনভেস্টেড হয়েছে সেগুলো হচ্ছে ফরেন ফান্ড থেকে। এখন ফরেন ফান্ড থেকে যদি হয়, তো সেক্ষেত্রে লাইক হাউ ইউ উইল নো যে আসলে কারা কারা ফান্ড করে, তো সেক্ষেত্রে আই উড সে যে দেয়ার আর লটস অফ টুলস যেগুলোর মাধ্যমে আসলে বের করা যায় যে কারা কারা আসলে ইনভেস্ট করে। লাইক লেটস আমি যদি ক্রাঞ্চ বেজের কথা বলি, আমি যদি পিচ বুকের কথা বলি, হ্যাঁ আমি যদি লাইক এরকম আরো বেশ কিছু টুল আছে, ফান্ডেনের কথা বলি। সো এইসব ওয়েবসাইটে যদি আপনি যান, দেখবেন যে আসলে ক্যাটাগরি ওয়াইজ, জিওগ্রাফি ওয়াইজ কোন কোন ইনভেস্টর ইনভেস্ট করেছে। লাইক আপনি ওখানে গিয়ে আহ, দেখেন যে ই কমার্স ক্যাটাগরিতে বাংলাদেশে কিংবা ইন্ডিয়াতে কিংবা সাউথ এশিয়াতে কোন কোন ইনভেস্টর ইনভেস্ট করেছে, এবং ইনভেস্টর ক্যাটাগরির মধ্যে কারা কারা আছে, ভেঞ্চার ক্যাপিটাল আছে, অ্যাক্সেলারেটরস আছে, কিংবা অ্যাঞ্জেল ইনভেস্টার্স আছে, এবং তাদের প্রেফার্ড চেক সাইজ আসলে কত। এই সব জিনিসপত্রগুলো কিন্তু দেখা যায়, দেখার পরে রিসার্চ করা যায়। অ্যান্ড অলসো সেখানে কিন্তু আপনি যদি পেইড প্ল্যান নেন, লাইক ক্রাঞ্চ বেজে এখন $29 হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন নেওয়া যাচ্ছে, ইয়ারলি হয়তো ক্লোজ টু $500 এর মতো পড়ে। তো সেক্ষেত্রে পেইড প্ল্যান গুলো নিলে আপনি কিন্তু ওখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশনও পেয়ে যাবেন, লাইক লিঙ্কডইন আইডি, সামটাইমস ইমেল আইডি। সো তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে তাদেরকে আপনার বিজনেস প্ল্যানটা বা পিচ ডেকটা আসলে ইমেল করতে পারেন, অ্যান্ড আফটার দ্যাট দে উইল টেক ইউ ফরওয়ার্ড ফর দ্য নেক্সট স্টেপ। নেক্সট স্লাইড প্লিজ। সো এবার আমি নেক্সট পার্টটায় আসি, সেটা হচ্ছে ফান্ড রেজিং রাউন্ডস ফর দ্য ইকুইটি ইনভেস্টার্স। সো ইকুইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লাইক মোস্টলি আসলে কমন যে রাউন্ড গুলো আমরা দেখি, সেটা হচ্ছে প্রি সিড রাউন্ড, সিড রাউন্ড, সিরিজ এ রাউন্ড, সিরিজ বি রাউন্ড, সিরিজ সি রাউন্ড। এখন প্রি সিড রাউন্ড আসলে জিনিসটা কি, আর এটা আসলে কোন ক্যাটাগরির স্টার্ট আপ বা কোম্পানির জন্য প্রি সিড রাউন্ড আসলে অ্যাপ্লিকেবল? প্রি সিড রাউন্ডে মোস্টলি আমরা যেটা বাংলাদেশে দেখেছি, $100,000 থেকে $1 মিলিয়ন পর্যন্ত ইউজুয়ালি হয়েছে, বাট দেয়ার আর সাম এক্সেপশনস, যে এখানে আসলে $1.5 মিলিয়ন থেকে $2 মিলিয়নেরও আসলে প্রিসিড আমরা দেখেছি। সো প্রিসিড রাউন্ডটা হচ্ছে আসলে একটা স্টার্ট আপ কমপ্লিটলি একটা আইডিয়া স্টেজে আছে। আইডিয়া স্টেজে আছে মানে হচ্ছে যে ওর হয়তো প্রোডাক্টটা বিল করা নাই, ও হয়তো চিন্তা করতেছে যে এরকম একটা প্রোডাক্ট লঞ্চ করবে, কিংবা প্রোডাক্টটা হয়তো বিল করছে, আর্লি কিছু ইউজার আছে। সো এদেরকে আসলে আমরা প্রিসিড স্টার্ট আপ হিসাবে কাউন্ট করি, এবং এই প্রিসিড স্টার্ট আপ গুলা আসলে এখানে জার্নিটা যেটা হয় যে প্রিসিড থেকে পরে সিড রেজ করে, দেন সিরিজে রেজ করে, তারপরে লেটার অন দে অ্যাকচুয়ালি রেজ দা লাইক বিগ রাউন্ডস। তো এখন প্রত্যেকটা স্টেজের আসলে একটা মাইলস্টোন আছে, যে আমি প্রিসিড কোম্পানি, আমার
আজকে সে ফর এক্সাম্পল আমি একটা বিজনেস দিয়েই বুঝাই, একটা স্যাস, লেটস সে আপনি একটা স্যাস বিজনেস বিল করতে চান বা আপনি একটা ডেলিভারি কোম্পানি বিল করতে চান। এখন ডেলিভারি কোম্পানি বিল করার জন্য শুরুতে আপনার ওয়েবসাইট লাগবে, আপনার টিম হায়ার করতে হবে, আপনার মার্কেটিং করতে হবে। আপনার ধরেন আজকে 10টা ডেইলি ডেলিভারি হচ্ছে, আপনি যদি 500 ডেলিভারিতে নিতে চান সেক্ষেত্রে আপনার লজিস্টিকের আরো এক্সপেনশন দরকার। সো এই যেই ব্যাপারটা, আপনি কারেন্টলি এখন প্রিসিডে আছেন, তো প্রিসিডে ধরেন আপনার মান্থলি রেভিনিউ হয়তো 5 লাখ টাকা হচ্ছে। এখন আপনি এই 5 লাখ টাকা থেকে ধরেন 30 লাখ টাকা 35 লাখ টাকায় পৌঁছাতে চাচ্ছেন। এই স্টেজটা যেটা হবে এটা হচ্ছে প্রিসিড। এন্ড এইটার জন্য ধরেন লেটসে আপনি 5 লাখ টাকা থেকে 35 লাখ টাকা রেভিনিউতে যদি পৌঁছাতে চান, সেক্ষেত্রে আপনার আসলে কত টাকা ফান্ড দরকার? ধরেন সেক্ষেত্রে আপনার $500,000 দরকার, লাইক 5 কোটি টাকা। তো এখন 5 কোটি টাকা আপনি রেইজ করলেন, দ্যাট মিনস হচ্ছে আপনার প্রিসিড ফান্ডিংটা কিন্তু হয়ে গেল। এখন এই ফান্ড রেইজিং এর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি ইকুইটিটা আসলে ডাইলুট কত করবেন, মানে হোয়াট উইল বি ইউর ভ্যালুয়েশন। সো এখন এই ভ্যালুয়েশনটা ক্যালকুলেট করারও আসলে অনেক ওয়ে আছে। সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে, লাইক ভ্যালুয়েশন মাল্টিপল হয়। যেমন আমি যদি বলি ই কমার্সের জন্য বাংলাদেশে এক ধরনের ভ্যালুয়েশন মাল্টিপল চিন্তা করে, যে এটা হয়তো ওর কোনো একটা ই কমার্সের হয়তো বছরে 10 কোটি টাকা রেভিনিউ, তো সেক্ষেত্রে 3x মাল্টিপল যদি ধরা হয় তাহলে হয়তো সেটা 30 কোটি টাকা রেভিনিউ বা ক্লোজ টু $2.5 মিলিয়ন আসলে ভ্যালুয়েশন হবে। সো কোনো একটা ইনভেস্টর যদি লেটসে $2.5 মিলিয়ন ভ্যালুয়েশনে যদি $250,000 ইনভেস্ট করে, দ্যাট মিনস হি ইজ অ্যাকচুয়ালি গেটিং 10% ইকুইটি ফর দ্য কোম্পানি। সো এই যে 10% ইকুইটিটা পাচ্ছে, দ্যাট মিনস ফাউন্ডারদের কাছ থেকে আসলে 10% ইকুইটি কিন্তু ডাইলুট হয়ে যাচ্ছে। বাট ডাইলুট হয়ে যাচ্ছে, দ্যাট মিনস দে আর বিকামিং আ পার্টনার। বাট এই 500,000 US ডলার ইউজ করে আপনার হয়তো আজকে রেভিনিউ 35 লাখ টাকা পার মান্থ, আপনি হয়তো এটাকে 2 CR করে ফেলবেন। সো 2 CR যখন করবেন, তখন কিন্তু আপনার ভ্যালুয়েশনটা আরো বেড়ে যাবে, লাইক 2 CR ইন্টু 12 মানে 24 CR ইয়ারলি রেভিনিউ চলে আসবে, এবং ভ্যালুয়েশনটা তখন কিন্তু ক্লোজ টু 60 CR কিংবা 70 CR হয়ে যাবে, ইফ দ্য লাইক রেভিনিউ মাল্টিপল বিকামস লাইক সিমিলার। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভ্যালুয়েশন দেখা যাচ্ছে যে লাইক 2x আর 3x হয়ে যাচ্ছে। তো and that's how this growth journey actually continues আর কি। সো প্রিসিডের ক্ষেত্রে যেরকম প্রিসিড ইনভেস্টার্স আছে, like someone who wants to put money in the idea company, put money in the early stage company, the pre-seed ইনভেস্টার্সরা মোস্টলি আসলে লাইক খুব আর্লি আসতে চায়, আর্লি একটা ফান্ড দেয়। সো ওই অনুযায়ী তাদের রিস্ক ক্যাপাসিটিটাও বেশি হয়, বিকজ দেখা যাচ্ছে যে আউট অফ 100 আর্লি স্টেজ কোম্পানিজ 90 থেকে 95টা কোম্পানি কিন্তু ফেল করে। সো যারা আসলে প্রিসিডে ইনভেস্ট করে তাদের ওই রিস্ক অ্যাপাটিটটা ওই ওই লেভেলেরই আসলে হতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি সেক্ষেত্রে লাইক হচ্ছে যারা আসলে আর্লি স্টেজে রিস্ক নিবে তারাই কিন্তু দিন শেষে গেইনার হবে। লাইক দ্যার ইজ আ স্টোরি, কয়েন বেজের একজন ইনভেস্টর ছিল গেরি ট্যান। সো গেরি ট্যান হচ্ছে কয়েন বেজে ইনভেস্ট করে যখন আসলে লাইক কয়েন বেজ ওয়াই কম্বিনেটরে যাওয়ার আগে আগে। সো ওই টাইমে গ্যারি ট্যান কয়েন বেজে $300,000 ইনভেস্ট করে, গ্যারি ট্যান হচ্ছে এখন ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট। সো আপনারা হয়তো যারা জানেন না যে ওয়াই কম্বিনেটর হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাক্সেলারেটর কোম্পানি। সো গ্যারিটন যখন ওয়াই কম্বিনেটরে ইনভেস্ট করে $300,000, অ্যান্ড লাইক সেই কয়েন বেস লাইক এর কয়েক বছর পরে $2.6 বিলিয়ন ভ্যালুয়েশনে কিন্তু হচ্ছে স্টক মার্কেটে আসে। এবং অলরেডি কিন্তু তখন তার লাইক ইনভেস্টেড মানি 2000x পর্যন্ত চলে গেছে। তো 2000x রিটার্নটা কিন্তু চলে চলে আসবে তার, গ্যারিটনের। কিন্তু এখন এট দ্য সেম টাইম যে কয়েন বেজ হয়তো তাকে 2000x রিটার্ন দিবে, কিন্তু সে হয়তো আরো 90টা কোম্পানিতে ইনভেস্ট করছে, কিন্তু ওই 90টাই হয়তো ফেল করছে। সো আর্লি স্টেজ স্টার্ট আপ ইনভেস্টররা এভাবেই চিন্তা করে যে আমি 100টা কোম্পানিতে ইনভেস্ট করব, আমার 90টা কোম্পানি ফেল করবে, কিন্তু 10টা কোম্পানি আমাকে এনাফ রিটার্ন দিবে, অ্যান্ড এইটার উপরে আমি আসলে আমার টোটাল পোর্টফোলিওতে একটা ভালো রিটার্ন পেয়ে পেয়ে যাব। সো লাইক ধরেন কেউ যদি 3 কোটি টাকা ইনভেস্ট করে 6,000 কোটি টাকা রিটার্ন পায়, বা লেটস সে কেউ যদি 300 কোটি টাকাও রিটার্ন পায়, তার যদি আরো 10টা ইনভেস্টমেন্ট ফেল করে, তার তো কিন্তু ওভারঅল পোর্টফোলিওর উপর একটা ভালো রিটার্ন চলে আসবে। সো প্রিসিড ইনভেস্টার্স অ্যান্ড সিড ইনভেস্টার্স আর লাইক দ্যাট, যে দে ওয়ান্ট টু টেক বেট অন গুড কোম্পানিজ। অ্যান্ড এরপরে যেটা হয় যে কিছু কিছু কোম্পানি ফেল করে, বাট যে কোম্পানিগুলো ভালো করে দে গো
লাইক রিয়েলি ওয়েল ইন দ্য লং রান, এন্ড তখন ওই কোম্পানিগুলো থেকে তারা এক্সিট নেয় এবং একটা ভালো রিটার্ন তাদের পোর্টফোলিওতে নিয়ে আসে। সো দ্যাট ইজ দ্য হোল স্টোরি। সো এখন আসলে আপনারা যারা ফান্ড উঠাতে চাচ্ছেন, লাইক আপনাদেরকে বের করতে হবে হু আর দোজ অ্যাকচুয়ালি প্রিসিড ইনভেস্টার্স। অ্যান্ড সামটাইমস অনেক ক্ষেত্রে এটাও হয় যে কেউ বিজনেস শুরু করার ক্ষেত্রে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছ থেকেও কিন্তু আসলে টাকা নেয়, দে বিকাম দ্য অ্যাঞ্জেল ইনভেস্টার্স। সো এখন প্রিসিড ইনভেস্টার্সরা মোস্টলি এরকমই হয় যে সামওয়ান হু ইজ অ্যাকচুয়ালি হ্যাভিং আ agency or having a like software company, someone who is actually industrialist, মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল যারা আছে তারাই আসলে মোস্টলি প্রিসিড ইনভেস্টার্স। অ্যান্ড প্রিসিডে আবার দেখা যাচ্ছে যে অনেক অ্যাক্সেলারেটর প্রোগ্রামও আসলে আছে, লাইক যারা প্রিসিডে ইনভেস্ট করে। যেমন আমি যদি আমাদের ইনভেস্টরদের কথা বলি, লাইক অ্যাক্সেলারেটিং এশিয়া, তারা কিন্তু প্রিসিডে ইনভেস্ট করে। তারপর সুপারচার্জার ভেঞ্চার্স, দে ইনভেস্ট ইন প্রিসিড অ্যাজ ওয়েল। তারপরে লাইক যে অ্যাক্সেলারেটর প্রোগ্রামগুলো আসলে বাইরে অ্যাভেলেবল আছে, ওয়াই কম্বিনেটর অলসো ইনভেস্ট ইন প্রিসিড স্টেজ। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ক্রাঞ্চ বেস বা অন্যান্য জায়গায় যান যে বাংলাদেশের রিনোন্ড অ্যাঞ্জেল ইনভেস্টার কারা, আপনি কিন্তু লিস্টটা পেয়ে যাবেন। সো ডিফারেন্ট পিয়ার্স থেকে, নিউজ পেপারের আর্টিকেল থেকে দেখতে পারবেন যে আসলে হু আর দোজ অ্যাকচুয়ালি প্রিসিড ইনভেস্টার্স। এখন এরপরে যেটা করতে হবে যে আপনার তাদেরকে আসলে রিচ করতে হবে। এখন রিচ করার জন্য আসলে ইউ নিড সাম ম্যাটেরিয়ালস, লাইক ইউ নিড টু হ্যাভ আ ক্লিয়ার পিচ ডেক। পিচ ডেকের পরে ইউ নিড টু হ্যাভ আ গুড ফাইন্যান্সিয়ালস। সো সেই ফাইন্যান্সিয়ালস অ্যাকচুয়ালি লাইক আপনার ফান্ডটা কেন দরকার, কোথায় কোথায় ইউজ হবে, আপনার মান্থলি রেভিনিউ কেমন, আপনার আসলে ব্যালেন্স শিটের কি অবস্থা। হ্যাঁ, এই পুরো জিনিসপত্রগুলো আসলে তখন বিল করতে হবে। সো এবং এই ক্ষেত্রে আসলে ইনভেস্টররা যেটা করে সেটা হচ্ছে যে দে ডু ডিউ ডিলিজেন্স বাই ওন। তো এক একটা কোম্পানি ডিউ ডিলিজেন্স আসলে এক এক রকম হয়। সো দেখা যাচ্ছে যে অনেকে আপনার লাইক লেটস সে আপনি স্যাস একটা প্রোডাক্ট বিল করতে চাচ্ছেন, হয়তো এআই রিলেটেডই কোনো সার্ভিস, কিন্তু এখন দেখতে হবে যে এটার মার্কেট সাইজটা আসলে কত বড়। তো যেহেতু আসলে স্টার্ট আপ ইনভেস্টররা দে ওয়ান্ট টু টেক রিস্ক, সো ওরা আসলে বিগ মার্কেট সাইজে ইনভেস্ট করতে চায়। এই জন্য দেখা যাচ্ছে যে ইন্ডিয়া, আমি যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে কিন্তু আসলে 100 কোটির উপরে জনগণ আছে। সো দ্য মার্কেট ইজ কোয়াইট বিগ। সো ধরেন একটা স্টার্ট আপ সে আসলে কতটুকু গ্রো করতে পারবে দিন শেষে। সো ধরেন আপনি একটা এমন একটা ক্যাটাগরিতে আসলে বিজনেস করতেছেন, এই বিজনেস করে আসলে আপনার পক্ষে 100 কোটি টাকার বেশি বিজনেস বড় করা পসিবলই না। তো আপনি এখন হয়তো 1 কোটি টাকার ব্যবসা করতেছেন, দ্যাট মিনস ইউ ক্যান গ্রো অ্যাট ম্যাক্স 100x। সো এখন অনেক ইনভেস্টর এরকম চায় যে এখানে মার্কেট সাইজ আসলে বিলিয়ন ডলারের উপরে হতে হবে। সো বিলিয়ন ডলারের উপরে যদি মার্কেট সাইজ হতে হয়, তাহলে যদি সে আসলে আর্লি স্টেজে আসে, তাহলে তার ইনভেস্টমেন্টের মাল্টিপল কিংবা ইনভেস্টমেন্টের কত গুণ সে রিটার্ন নিতে পারে, হয়তো সে 100x রিটার্ন করতে পারবে বা 500x রিটার্ন করতে পারবে। ওই কথা চিন্তা করেই কিন্তু আসলে দে অ্যাকচুয়ালি কাম ইন অ্যান্ড দে ইনভেস্ট। সো আপনার মার্কেট সাইজিংটা করাটা খুব ইম্পর্টেন্ট। আর মার্কেট সাইজ করার জন্য আসলে যেটা দেখতে হবে যে আপনার মার্কেটটা কতটুকু বড়। যেমন আমি যদি রাইড শেয়ারিং এর কথা বলি, ইটস আ কোয়াইট লার্জ মার্কেট। আমি যদি হেলথ টেকের কথা বলি, দ্যাট ইজ আ কোয়াইট লার্জ মার্কেট। এডুকেশন ইজ অলসো আ লার্জ মার্কেট। ফিনটেকের কথা যদি বলি, লার্জ মার্কেট। আমরা ডেইলি বিকাশে ট্রানজাকশন করি, বিকাশে আই আই অ্যাজ ফার আজ আই নো কয়েক হাজার কোটি টাকা আসলে ট্রানজাকশন হয়। সো সেক্ষেত্রে আপনি মার্কেটটা দেখেন কত বিগ হইতে পারে। সো এই বিকজ আজকে যে আপনার একেবারে আর্লি স্টেজে ইনভেস্ট করতেছে, তার তার দিন শেষে কিন্তু প্ল্যানই থাকবে যে আপনি কবে বিলিয়ন ডলার কোম্পানি হবেন, বা অ্যাটলিস্ট কবে 100 মানে কয়েকশো মিলিয়ন ডলারের কোম্পানি হবেন, যখন সে অ্যাকচুয়ালি আসলে তার ইনভেস্টমেন্টের প্রপার রিটার্নটা পাবে। সো স্টার্ট আপ ইনভেস্টার্স থিঙ্ক লাইক দ্যাট। দে ডোন্ট থিঙ্ক যে আমি আসলে আজকে ইনভেস্ট করব, আমি হয়তো 2 বছর পরে ডাবল রিটার্ন নিয়ে বের বের হব। তো এভাবে দে ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। দে থিঙ্ক যে কবে আসলে কিভাবে আমাদের 20x থেকে 50x বা 100x রিটার্ন আসতে পারে এই বিজনেস অপরচুনিটি থেকে। সো এইটার জন্য আপনার কোম্পানি ওই স্পেসিফিক মার্কেটে কতটুকু বড় হইতে পারে, তো সেক্ষেত্রে আপনার স্পেসিফিক প্রোডাক্টের ডিমান্ড কেমন, এটার ফ্রিকোয়েন্সি কেমন, এক্ষেত্রে প্রাইসিং ওয়াইজ চিন্তা করলে আপনি দিন শেষে 6 বছর পরে, 10 বছর পরে আপনি হাইয়েস্ট কতটুকু বড় হইতে পারবেন যদি আপনি মার্কেট উইনার হন। সো ওই জিনিসপত্রগুলো ক্যালকুলেট করেই কিন্তু আসলে প্রিসিডে ইনভেস্টররা ইনভেস্ট করে। বিকজ ওয়েন ইউ আর ইন প্রিসিড, ইউ ডোন্ট হ্যাভ এনাফ ডেটা টু শো, ইউ ডোন্ট হ্যাভ এনাফ রেভিনিউ টু শো। তো তখন আপনার ওভারঅল আপনার মার্কেটটা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি অ্যাজ আ ফাউন্ডার আসলে আপনার এক্সপার্টিস কতটুকু আছে। সামওয়ান হু ওয়ান্টস টু বিল্ড ইন এডুকেশন স্পেস, সে কি আগে টিচার ছিল, সে কি আগে কোনো একটা লাইক জায়গায় কাজ করে আসছে যেখান থেকে আমরা বুঝতে পারবো যে এডুকেশন স্পেসে তার আসলে এনাফ এক্সপার্টিস আছে কিনা।
বা সামওয়ান হু ইজ অ্যাকচুয়ালি বিল্ডিং ফ্রম ইউনিভার্সিটি। সো সে কিভাবে আসলে তার স্কিল সেটটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবে। সো এগুলো চিন্তা করেই কিন্তু আসলে প্রিসিড স্টেজে ইনভেস্টররা ইনভেস্ট করে। তো সেক্ষেত্রে আই উড সে আমি কয়েকটা এখানে সাজেশন বলবো, যে ইউ নিড টু হ্যাভ আ ব্রিলিয়ান্ট ফাউন্ডিং টিম যার আসলে ওই স্পেসিফিক সেক্টরে এনাফ এক্সপার্টিস আছে। You need to have a clear pathway, like you need to actually operate in a very large market, হ্যাঁ, লার্জ মার্কেট লাইক বিশাল, ধরেন ক্লোজ টু $1 billion মার্কেট সাইজ যদি এরকম হয়। দেন হচ্ছে লাইক ইউ নিড টু হ্যাভ দ্যাট মোট, মানে ওই স্ট্রেংথটা থাকতে হবে যে ওয়াই ইউ উইল বি দ্য উইনার। লাইক লেটস সে আপনি যদি ই কমার্সে বিল করতে চান, দেয়ার আর কোম্পানিজ লাইক চার্লাল, দেয়ার আর কোম্পানিজ লাইক পিকাবু, দেয়ার আর কোম্পানিজ লাইক প্রিয়শপ। সো আপনি এই স্পেসে থেকে কেন উইনার হবেন, এই ক্লিয়ার পিকচারটা আসলে লাগবে টু শো ইওর ইনভেস্টার্স। সো এভাবেই আসলে আপনার ইনিশিয়াল ফান্ড রেজিং এটা করতে হবে। এখন আমি যদি ফান্ড রেজিং এর প্ল্যানের কথা বলি, অ্যাট ফার্স্ট যেটা বলেছিলাম, প্রিপেয়ার ইওর রোড ম্যাপ। রোডম্যাপটা কি, যে আমি আসলে 12 থেকে 18 মাস পরে আমার কোম্পানিকে এখানে দেখতে চাই। আজকে যদি আমার মাসে 100 ইউজার আসে, আমি 12 থেকে 18 মাস পরে আমি 50,000 ইউজার দেখতে চাই। 50,000 ইউজার দেখতে হলে আমার আসলে কত টাকা লাগবে, অ্যান্ড সেটা আমি কোথায় কোথায় ইউজ করব, দ্যাট ক্লিয়ার রোডম্যাপ আসলে লাগবে। অ্যান্ড আপনি অ্যাট দ্য সেম টাইম আসলে আপনি কত ইকুইটি ছাড়তে চাচ্ছেন অ্যাট ম্যাক্স আপনার ওই রিকোয়ার্ড ফান্ডিং এর জন্য। সো এই রোড ম্যাপটা রাখতে হবে। অ্যান্ড সেকেন্ডলি আমি বলবো এক্সিকিউশন প্ল্যানটা কি। এক্সিকিউশন প্ল্যানটা হচ্ছে যে সে ফর এক্সাম্পল লাইক আমি যদি একটা গ্লোসারি, অনলাইন গ্লোসারি বিজনেসের কথা বলি, বা লেটস সে স্বপ্ন। সো স্বপ্নর হয়তো আজকে, সে ফর এক্সাম্পল সামওয়ান হু ইজ অ্যাকচুয়ালি বিল্ডিং আ কোম্পানি লাইক স্বপ্ন, ওর যদি আজকে 5টা আউটলেট থাকে, সে করতে চাচ্ছে 12 থেকে 18 মাস পরে আরো 20টা আউটলেট। সো এখন কোয়ার্টার 1-এ কয়টা করবে, কোয়ার্টার 2-তে কয়টা করবে, কোয়ার্টার 3-তে কয়টা করবে, দ্যাট ইজ আ ক্লিয়ার এক্সিকিউশন প্ল্যান। অ্যান্ড কোন কোন এরিয়াতে করবে, ওই এরিয়াতে কেন করবে, কোন প্লেসে করবে। বিকজ গ্রোসারি বিজনেসের ক্ষেত্রে বা এই ধরনের লাইক আপনার লাইক স্বপ্ন টাইপের বিজনেসের ক্ষেত্রে লোকেশনটা কিন্তু অনেক ম্যাটার করে। হ্যাঁ, সো এক্ষেত্রে কিন্তু ওইভাবে আসলে এক্সিকিউশন প্ল্যানটা বানাতে হবে, যে কেন, ওয়াই। Then you need to actually prepare your financials and fund requirement. And fund requirement এর মধ্যে আপনার ক্যাপেক্সে কত যাচ্ছে, ওপেক্সে কত যাচ্ছে, এগুলো আসলে কিভাবে ইউজ হবে, কোন কোয়ার্টারে কত যাবে, এরকম ক্লিয়ার একটা আসলে রোডম্যাপ লাগবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইনভেস্টর জানতে চাবে যে আমি আসলে, লেটস সে আই ওয়ান্ট টু ইনভেস্ট ইন ইউর কোম্পানি $50,000 or 50 লাখ টাকা, বাট হোয়াট আই উইল গেইন আউট অফ ইট। 3 বছর পরে আমি কি পাবো, 5 বছর পরে আমি কি পাবো, হোয়াট কুড বি দ্য অপরচুনিটিস। লাইক 3 বছর পরে কি আমার 50 লাখ টাকা 5 কোটি টাকা হওয়ার কি কোনো চান্স আছে, লাইক ইফ আই টেক এক্সিট অ্যাট দ্যাট মোমেন্ট। অ্যান্ড হাউ এক্সিট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ফর স্টার্ট আপস। তো যখন একটা বিগ ইনভেস্টর এসে আপনার আগের ইনভেস্টরকে বাই আউট করবে তখন এক্সিট হবে, কিংবা আপনি যখন আইপিও তে যাবেন তখন এক্সিট হবে, কিংবা ফাউন্ডাররা যদি আপনারা ইনভেস্টরদের শেয়ার কিনে নিতে চান তখন এক্সিট হবে। সো মোস্টলি দিজ আর দ্য 3 ক্রাইটেরিয়াস হাউ এক্সিট অ্যাকচুয়ালি হ্যাপেন। সো এই এক্সিট গুলো কি আসলে হওয়ার কোনো অপরচুনিটি আছে কিনা আপনার বিজনেসে, আপনার টিম সাইজের স্কিল সেট অনুযায়ী, আপনার মার্কেট সাইজ অনুযায়ী, মার্কেট ট্রেন্ড অনুযায়ী, ওভারঅল এই জিনিসপত্রগুলো আসলে ক্লিয়ারলি ভিজিবল রাখতে হবে ইনভেস্টরকে, দেন ইউর ফান্ড রেজিং উইল বি সাকসেসফুল। সো আমি দেখতে পাচ্ছি যে অনেকেই অনেক কোশ্চেন করেছেন। তো রিয়েলি ইন্টারেস্টিং কোশ্চেন, আমি ওয়ান বাই ওয়ান আসলে সেশনের পরে কভার করব, বিকজ লাইক প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে অনেক টাইম লাগবে। সো আমার মনে হয় সেশনটা হয়তো তাহলে অনেক বেশি লেংদি হয়ে যাবে। সো এবার আমি আসলে ইনভেস্টমেন্ট টাইপের কথা আসবো। লাইক ইকুইটি ফান্ড রেজিং নিয়ে যারা কাজ করতেছেন, দেয়ার আর লটস অফ টাইপস অফ ইনভেস্টার্স। লাইক সবার আরেকটা জিনিস খুবই ইন্টারেস্টিং, যেটা হচ্ছে গ্র্যান্ট। সো আমরা অলওয়েজ অ্যাঞ্জেল ইনভেস্টার্স, অ্যাক্সেলারেটর্স, ইনকিউবেটর্স, প্রাইভেট ইকুইটি, ভেঞ্চার ক্যাপিটাল এগুলোর পিছনে ছুটি। কিন্তু গ্র্যান্ড হচ্ছে আর একটা আনট্যাপড স্পেস। আনট্যাপড স্পেসটা মানে হচ্ছে, লাইক গ্র্যান্ড হচ্ছে যে সে ফর এক্সাম্পল আপনার বিজনেসে হয়তো কোনো একটা ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্ট আছে হয়তো যে
আপনি হয়তো আপনার বিজনেসের মাধ্যমে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছেন, আপনি হয়তো আপনার বিজনেসের মাধ্যমে হচ্ছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার এনশিওর করতেছেন, আপনি হয়তো আপনার বিজনেসের মাধ্যমে লাইক ওম্যান এম্পাওয়ারমেন্ট করছেন। তো এরকম একটা ইম্প্যাক্ট অ্যাঙ্গেল যদি থাকে আপনার জন্য, কিন্তু গ্র্যান্ডের একটা ম্যাসিভ অপরচুনিটিস আছে। যেমন আমি যদি ইন্টারেক্টিভ কেয়ার্সের কথা বলি, উই অলসো রিসিভ সাম গ্র্যান্ড অ্যাজ ওয়েল। ওপেন ক্যাম্পাস অ্যাক্সেলারেটর থেকে আমরা গ্র্যান্ড পেয়েছি। সেখানে আমাদের আসলে গ্র্যান্ডের অবজেক্টিভটা ছিল যে কিভাবে আমরা আসলে এআই, এমএল, ব্লকচেইন এগুলো নিয়ে আসলে কাজ করতে পারি, এবং কাজ করার মাধ্যমে কতজনকে আসলে এম্পাওয়ার করতে পারি, কতজনকে আসলে এআই, এমএল শিখাচ্ছি। সো এরকম ডিফারেন্ট ম্যাট্রিক্স এর মাধ্যমে আমরা আসলে ওই গ্র্যান্ডটা কিন্তু নিয়েছি। এবং এই গ্র্যান্ডটা সব থেকে সুবিধাটা হইলো লাইক আপনার ইকুইটিও লুজ করা লাগছে না, এন্ড অ্যাট দ্য সেম টাইম আপনার ওই যে ডেটের মতো কিন্তু আপনার রিটার্নও দেওয়া লাগতেছে না। সো ইটস আ কমপ্লিট ফ্রি মানি। অ্যান্ড ফ্রি মানির সব থেকে সুবিধাটা হইতেছে যে লাইক আপনি অ্যান্ড ইট ইজ ভেরি লাইক কমফোর্টেবল হ্যাভিং ইট। অ্যান্ড বাট এটার জন্য আসলে অনেক ধরনের ম্যাট্রিক্স ফুলফিল করতে হয়। যেমন আপনার যদি গ্র্যান্ট নিয়ে আসলে ইয়ে করতে চান, সেক্ষেত্রে ধরেন লাইট ক্যাসেল পার্টনার্স বাংলাদেশের লাইক ডিফারেন্ট গ্র্যান্ড নিয়ে কাজ করে। তারপরে টার্টল ভেঞ্চার্স ডিফারেন্ট গ্র্যান্ড নিয়ে কাজ করে। অ্যান্ড এর বাইরে হচ্ছে লাইক ডিফারেন্ট ডেভেলপমেন্ট ফান্ড আছে, ওগুলোতে আপনারা দেখতে পারেন। তো এগুলোর মাধ্যমে আসলে কন্টিনিউয়াসলি আপনি লিঙ্কডইন সার্চ করেন, ইভেন আপনি যেই টুলস গুলোর কথা আমি বলেছি, ক্রাঞ্চ বেস কিংবা ফান্ডেন বা পিচবুক, এগুলোর মাধ্যমেও কোন কোন গ্র্যান্ট আসলে ইয়ারলি অ্যাভেলেবল থাকে, এগুলো কিন্তু খুঁজে পাওয়া পসিবল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনারা যখন আসলে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, ট্রাই টু বিল্ড আ গ্রেট নেটওয়ার্ক। তো দেখা যাচ্ছে যে ইউ আর অ্যাকচুয়ালি কানেক্টেড উইথ আ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ফাউন্ডার, যারা হয়তো অনেক বেশি গ্র্যান্ড এর আগে জিতছে। তো তাদের কাছ থেকে ইউ ক্যান টেক সাজেশনস যে কোন কোন স্পেসে আসলে গ্র্যান্ট অ্যাভেলেবল, অ্যাপ্লিকেশনের সময় কি কি রিকোয়ারমেন্ট দরকার, ডিউ ডিলিজেন্স কিভাবে হয়। সো এভাবে আসলে ইউ ক্যান অ্যাকচুয়ালি লাইক অ্যাপ্লাই ফর গ্র্যান্ট অ্যান্ড টেক ইট। অ্যান্ড গ্র্যান্ট ইজ রিয়েলি হেল্পফুল বিকজ এখানে ইকুইটিও ছাড়া লাগতেছে না, কোনো রিটার্নও দেওয়া লাগতেছে না। সো ইটস আ ফ্রি মানি ফর লাইক growing your business. সেকেন্ড ক্যাটাগরি অ্যাঞ্জেল ইনভেস্টর, অ্যাজ আই অলরেডি সেইড ইট, যে অ্যাঞ্জেল ইনভেস্টর আসলে কারা, যারা ইনিশিয়াল আর আইডিয়া স্টেজে ব্লাইন্ডলি বিশ্বাস করে আপনাকে টাকা দিবে, সেরকম ডিউ ডিলিজেন্স করবে না। দিস দে আর অ্যাকচুয়ালি অ্যাঞ্জেল ইনভেস্টার্স, অ্যান্ড দিস কুড বি ইয়োর এফএনএফ, মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরও কেউ হইতে পারে। যে লেটস সে আজকে আপনি একটা কথার কথা একটা ডেলিভারি বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে দোস্ত, আই এম বিল্ডিং দিস কাইন্ড অফ থিং, দিজ আর দ্য সলিউশনস, এবং আমি মনে করি 5 বছর পরে বিজনেসটা এত বড় হবে। নাও ইউর ফ্রেন্ড অর নাও ইউর সিনিয়র অর টিচার ইজ অ্যাকচুয়ালি বিলিভিং ইন ইউ। সো অ্যান্ড বিলিভ করার পরে সে বললো যে ঠিক আছে, আমি আই এম ইনভেস্টিং 10 lakhs বিকজ আই বিলিভ ইন ইউ। So these are the people who are actually angel investors. And also some like professional angel investors are there. বাংলাদেশে যেরকম অ্যাঞ্জেল ইনভেস্টরদের নেটওয়ার্ক আছে, বাংলাদেশ অ্যাঞ্জেলস, সিঙ্গাপুরেও এরকম বেশ কিছু নেটওয়ার্ক আছে, অ্যাঞ্জেল সেন্ট্রাল পিটি লিমিটেড, ইন্ডিয়াতে অ্যাঞ্জেল ইনভেস্টরদের নেটওয়ার্ক আছে। সো গো টু দোজ ওয়েবসাইটস, সেখানে অ্যাপ্লাই করেন, পিচ করেন, সেখান থেকে আপনি অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট পেতে পারেন। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি যে ইফ ইউ আর রিয়েলি অ্যাক্টিভ ইন লিঙ্কডইন স্পেশালি, আপনি কিন্তু অ্যাঞ্জেল ইনভেস্টরদের খুঁজে পাওয়াটা খুব একটা টাফ না। আমরা ইন্টারেক্টিভ ক্যাশ থেকে অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট গুলো কিন্তু এরকম লিঙ্কডইনে আসলে রিচ করে করেই আসলে পেয়েছি। তবে এক্ষেত্রে আমি আসলে একটা হ্যাকস বলবো, অনেক সময় যেটা হয় যে আপনি 5টা ইনভেস্টরকে রিচ করছেন, সবাই আপনাকে না বলছে, বাট দিস ইজ মানে গ্লোবাল একটা স্ট্যাট হচ্ছে, আউট অফ 100 ইনভেস্টার্স ইউ রিচ, ইউ উইল অনলি গেট ওয়ান ইনভেস্টমেন্ট। তো 100টা ইনভেস্টরকে রিচ করলে আপনি মাত্র একটা ইনভেস্টমেন্ট পাবেন। তো সেক্ষেত্রে ডোন্ট বি হোপলেস, ট্রাই টু রিচ অ্যাজ মেনি অ্যাজ পিপল ইউ ক্যান ফর ইনভেস্টমেন্ট। বিকজ যদি এরকম হয় আপনি 500 ইনভেস্টরকে রিচ করার পরে একটাও ইনভেস্টমেন্ট পান নাই, দেন ইউ ক্যান কমপ্লেন। বাট বিফোর দ্যাট, ট্রাই টু রিচ অ্যাজ মেনি অ্যাজ পিপল। এবং এক্ষেত্রে আর একটা সুবিধা হচ্ছে, যতজন ইনভেস্টরের সাথে আপনি কথা বলবেন, এক একজন এক এক রিজনে আপনাকে না করবে, এক একটা ইনসাইটস দিবে। অনেক সময় ইনভেস্টরদের সাথে কথা বলে শুধু ইনভেস্টমেন্ট না, নেটওয়ার্ক দিয়েও হেল্প পাওয়া যায়, অ্যাডভাইজিং পাওয়া যায়, মেন্টরশিপ পাওয়া যায়। সো কথা বললে যেটা হবে যে ইউ উইল গেট মোর ইনসাইটস, ইউ উইল গেট মোর মেন্টরশিপ, অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ টু গ্রো মোর। সো এই জন্য আমি বলবো যে লাইক from the co-founding team, someone should be totally focused on fundraising. শুধু তার কাজই হবে আসলে ফান্ড উঠানো, বিকজ বিজনেস করতে গেলে ফান্ড লাগবেই, অ্যান্ড অলওয়েজই তার কাজ হবে ফান্ড উঠানো। ফান্ড যখন লাগবে তখন তো কোয়াইট অ্যাক্টিভ থাকতে হবে, যখন লাগবে না তখনও ইনভেস্টরদের সাথে আসলে রিলেশনশিপ বিল্ড করতে হবে। অ্যান্ড এক্ষেত্রে রিলেশনশিপ বিল্ড করার একটা বেস্ট ওয়ে হচ্ছে ইনভেস্টর আপডেট পাঠানো।
সো ইনভেস্টর আপডেটটা কিভাবে পাঠানো যেতে পারে, যে ধরেন আপনি মান্থলি কি কি কাজ করেছেন। ইউজুয়ালি মান্থলি ইনভেস্টর আপডেট ইজ লাইক হেল্পফুল। তো যেসব ইনভেস্টরদের সাথে আপনারা কথা বলবেন তাদের ইমেইল অ্যাড্রেস নেবেন এবং তাদেরকে হচ্ছে মান্থলি আপনার বিজনেসের আপডেটস পাঠাবেন, ইন্টারেস্টিং আপডেটস, যে আপনি কত টাকা রেভিনিউ করলেন, আপনার কি কি ইন্টারেস্টিং স্টোরি হয়েছে এই মাসে, কি কি অ্যাচিভমেন্ট হয়েছে, কি কি রিকমেন্ডেশন আসছে, হ্যাঁ, কি কি মাইলস্টোনে আপনি ইয়ে করতেছেন। তো যখন আপনি রেগুলার বেসিসে আপডেট পাঠাবেন, হয়তো আজকে একটা ইনভেস্টর আপনাকে না করলো, হয়তো একটা ইনভেস্টর আপনাকে রিজেক্ট করলো, কিন্তু আপনি আপডেট পাঠাতে পাঠাতে একটা সময় দেখা গেল যে একটা ইনভেস্টর আপনার কাছে মনে হলো যে, ওই ইনভেস্টার কাছে মনে হলো যে দিস গাই ইজ ট্রাইং সো হার্ড, লেটস হেল্প হিম। সো সে হয়তো গিয়ে আপনাকে তখন একটা চেক দিল। তো মানে আমাদের ইন্টারেক্টিভ কেসের ক্ষেত্রে এরকম হয়েছে যে 2 to 3 ইনভেস্টার্স দে সেইড নো অ্যাট ফার্স্ট, বাট আফটার 6 মান্থস টু 1 ইয়ার দে ইনভেস্টেড ইন ইন্টারেক্টিভ কেস। এবং অনেকের ক্ষেত্রে এই স্টোরিটা সেম, বিকজ উই কেপ্ট অন সেন্ডিং আপডেটস, অ্যান্ড এই আপডেটস গুলো খুবই ইম্পর্টেন্ট। আপডেটস রাখার মাধ্যমে যেটা বোঝা যায় যে এই ফাউন্ডার বা এই বিজনেস পার্সনটা আসলে কোয়াইট অ্যাক্টিভ ইন হিজ বিজনেস, কোয়াইট সিরিয়াস ইন হিজ বিজনেস। অ্যান্ড হয়তো শুরুতে ট্র্যাকশন ভালো নাই, প্রোডাক্টটা অত ভালো বানায় নাই, কিন্তু এভরিওয়ান ইজ হ্যাভিং ল্যাকিংস, নো ওয়ান ইজ পারফেক্ট। সো 1 বছর পরে হয়তো আপনার বিজনেসে একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট হয়েছে, তখন গিয়ে ওই ইনভেস্টরটা আপনাকে ইয়েস বলবে, বা ওই ইনভেস্টর আপনার ব্যাপারে একটা পজিটিভ ফিডব্যাক দিল এই মার্কেটে বা ইকোসিস্টেমে। তো এই জন্য ইনভেস্টর আপডেট পাঠানোটা খুবই ইম্পর্টেন্ট। দেন আই উড সে অ্যাক্সেলারেটরস। এখনকার দিনে অ্যাক্সেলারেটর ইজ ভেরি হেল্পফুল ফর রেজিং ফান্ড, বিকজ ওরা আসলে রেগুলারলি ফান্ড করে। যেমন ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি বলি, ওয়াই কম্বিনেটর ইজ আ ভেরি লাইক রিনোন্ড অ্যাক্সেলারেটর, অ্যান্ড এট দ্য সেম টাইম টেক্সটার্স রিনোন্ড অ্যাক্সেলারেটর। আমি যদি সাউথ এশিয়া আর সাউথ ইস্ট এশিয়া বলি, অ্যাক্সেলারেটিং এশিয়া আছে, ইটারেটিভ আছে, দেন ওপেন ক্যাম্পাস ইজ দেয়ার, সুপারচার্জার ভেঞ্চার্স ইজ দেয়ার। এরপর যদি বাংলাদেশেও আমি অ্যাক্সেলারেটর কথা বলি, জিপি অ্যাক্সেলারেটর রেগুলার বেসিসে করে থাকতো, এখন হয়তো দে আর স্লো ডাউন, বাট বাংলাদেশেও এই ট্রেন্ড আস্তে আস্তে শুরু হচ্ছে। অরেঞ্জ কর্নারও অ্যাক্সেলারেটর প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, বিওয়াইএলসি ভেঞ্চার্সও অ্যাক্সেলারেটর প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। সো এরা আসলে রেগুলার বেসিসে ফান্ড করে। সো দেখা যাচ্ছে যে হয়তো আপনি কোনো একটা অ্যাঞ্জেল ইনভেস্টরকে রিচ করলেন, হয়তো হি ইজ কোয়াইট ইন্টারেস্টেড, বাট তার কাছে হয়তো এখন ফান্ড করার মতো ফান্ড নাই, এরকম হতেই পারে। বাট অ্যাক্সেলারেটরস, তাদের একটা ম্যান্ডেট থাকে যে আমি বছরে 5টা কোম্পানিকে ইনভেস্ট করব, আমি প্রত্যেকটা কোহোর্টে 3টা কোম্পানিকে ইনভেস্ট করব, আমি 5টা কোম্পানিকে ইনভেস্ট করব। সো আই এম লুকিং ফর পিপল কন্টিনিউয়াসলি। সো এই অ্যাক্সেলারেটর গুলো আসলে খুঁজে খুঁজে অ্যাপ্লাই করেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্রাঞ্চ বেজ, PitchBook, these are the places where you can actually go and find out the famous accelerators সেখান থেকে। আহ, এবং অ্যাক্সেলারেটর যখন অ্যাপ্লাই করবেন, ওদের ওয়েবসাইট গুলোতে যাবেন, গিয়ে দেখবেন যে ওরা কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করছে, সেই কোম্পানিগুলোর টাইপ গুলো দেখবেন। তাহলে ওদের ইনভেস্টমেন্ট থিসিসটা সম্পর্কে আপনার একটা আইডিয়া চলে আসবে, যে লাইক লেটস টক অ্যাবাউট এক্স অ্যাক্সেলারেটর মোস্টলি ফোকাসেস অন আসলে ডিজিটাল বিজনেস, ওয়াই অ্যাক্সেলারেটর মোস্টলি ফোকাসেস অন হেলথ টেক, জেড অ্যাক্সেলারেটর মোস্টলি ফোকাসেস অন এগ্রিটেক। সো ওদের ওয়েবসাইট গুলো ঘাটলে কিন্তু পোর্টফোলিও থিসিস খুব ইজিলি বোঝা যায়, এবং ওইটা অনুযায়ী ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউনো ফিক্স ইউর পিচ, ইউ ক্যান অ্যাকচুয়ালি ফিক্স ইউর পিচ ডেক, নাম্বারস, ইম্প্যাক্ট অ্যান্ড আদার থিংস। সো দ্যাট ইজ দ্য ওয়ে টু অ্যাকচুয়ালি রেজিং ফান্ডস ফ্রম অ্যাক্সেলারেটর্স। নেক্সট আমি বলবো ভেঞ্চার ক্যাপিটাল। This is the like one of the most category or most important category, because like you cannot actually go far by only raising from angel investors or accelerators or grants. If you want to like go really large, then you need to raise funds from venture capitals. So these they are the mostly institutional investors. So venture capital আসলে স্ট্রাকচারটা কি এটা নিয়ে আমি আগে আগে কথা বলবো। যেমন বাংলাদেশে there are few renowned venture capitals like Anchorless Bangladesh, SBK Tech Ventures, Startup Bangladesh. So mostly what they do, so they actually raise money from their limited partners or investors, and তারা একটা ফান্ড ম্যানেজ করে। ইউজুয়ালি এই ভেঞ্চার ক্যাপিটাল গুলোর একটা ফান্ড সাইজ থাকে। যেমন ওয়ার্ল্ডে দেয়ার আর ফিউ ফেমাস ভেঞ্চার ক্যাপিটালস লাইক ফাউন্ডার্স ফান্ড, অ্যান্ডারসন হরউইটস, সেকুয়া ক্যাপিটাল অ্যান্ড আদার্স। সো প্রত্যেকটা ভেঞ্চার ক্যাপিটালের একটা ফান্ড সাইজ থাকে। লেটস সে যে কারো $10 million ফান্ড সাইজ, ওর ইনভেস্টমেন্ট ক্যাটাগরি হচ্ছে আমি $100,000 করে 10টা কোম্পানিকে ইনভেস্ট করবো। লেটস সে কারো $50 million ফান্ড সাইজ, সো আমি হয়তো $100,000 থেকে $1 million করে আমি হয়তো 100টা কোম্পানিতে ইনভেস্ট করব। সো এখন এই ফান্ড গুলা আসলে দে রেজ ফ্রম দেয়ার ইনভেস্টার্স হুইচ ইজ কল লিমিটেড পার্টনার্স। তো ওরা এই ফান্ডটা আসলে ম্যানেজ করে
ওরা আসলে 5 থেকে 10 বছরের জন্য এই ফান্ডগুলা আসলে ডিফারেন্ট জিওগ্রাফির আসলে যেগুলো হাই গ্রোথ কোম্পানি আছে সেগুলোতে আসলে ইনভেস্ট করে। অ্যান্ড ইনভেস্ট করার পরে দে ওয়ান্ট অ্যাকচুয়ালি হাই রিটার্নস। এখন হাই রিটার্নস তো আসলে সব কোম্পানির জন্য দেওয়াটা পসিবল না। যাদের যাদের যেই কোম্পানিগুলোর বিজনেস মডেল বা যেই কোম্পানিগুলোর আসলে ওভারঅল সলিউশন দেখে মনে হয় যে যারা আসলে এক্সপোনেনশিয়াল গ্রো করতে পারবে, হয়তো 3 বছরে সে 100x হইতে পারবে, 3 বছরে হয়তো 5 বছরে সে 50x হইতে পারবে। তো এই ধরনের কোম্পানিগুলো ওরা আসলে খুঁজে বের করে দে অ্যাকচুয়ালি গিভ ফান্ড। বাট এটারও আসলে বেশ কয়েকটা প্রসেস আছে। মোস্টলি যেটা হয় যে শুরুতে হয়তো অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া হয়, দেন তাদের অ্যানালিস্টরা কলে আসে, কলে আসার পরে হয়তো কিছু ডকুমেন্ট চেকলিস্ট চায়, ডিউ ডিলিজেন্স করে, এরপরে পার্টনাররা কলে বসে, দেন ইনভেস্টমেন্ট কমিটি হয়। ইনভেস্টমেন্ট কমিটি হওয়ার পরে যদি ইনভেস্টমেন্ট অ্যাপ্রুভ হয় তখন ফার্দার ডিউ ডিলিজেন্স হয়। সেক্ষেত্রে লিগাল লিগাল অনেক প্রসেস থাকে কিভাবে আসলে ইকুইটি নিবে, যদি এটা সিঙ্গাপুরের কোম্পানি হয় কিংবা ইউএস কোম্পানি হয় তখন আসলে কিভাবে বাংলাদেশের সাথে এখানে কানেক্ট করা হবে। হ্যাঁ, সো এরকম অনেক প্রসেস থাকে। অ্যান্ড লাস্টে গিয়ে অ্যাকচুয়ালি অ্যান্ড ইট টেক্স টাইম, 6 months to 1 year লাগে ভেঞ্চার ক্যাপিটাল গুলোর কাছ থেকে আসলে ফান্ড পেতে। ইভেন কমিটমেন্ট পাওয়ার পরেও দেখা যাচ্ছে যে কয়েক মাস লাগে। সো রেজিং ফান্ডস ফ্রম ভেঞ্চার ক্যাপিটাল টেক্স আ রিয়েলি রিয়েলি লং টাইম। বাট এই ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে ফ্রম ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স লাইক দে হ্যাভ অলসো আদার স্ট্রং পোর্টফোলিও, সো ওগুলোর মাধ্যমে আপনি একটা ভালো নেটওয়ার্কের আন্ডারে চলে আসতে পারেন। লাইক ধরেন কেউ যদি বাংলাদেশ থেকে সেকুয়া ক্যাপিটালের ইনভেস্টমেন্ট আসলে উঠায়, তো সেকুয়া ক্যাপিটালের লাইক ইন্ডিয়াতে অনেক পোর্টফোলিও আছে, সেকুয়া ক্যাপিটাল ইউএসএ তে অনেক পোর্টফোলিও আছে। লাইক লেটসে কয়েন বেজও ওদের পোর্টফোলিও, লাইক লেটসে লাইক আমরা যেগুলো ইউজ করতেছি ওপেন এআই বা আদার থিংস, চ্যাট জিপিটি, সবাই ওদের পোর্টফোলিও এই ধরনের ভেঞ্চার ক্যাপিটাল গুলোর ক্ষেত্রে। সো আপনার যদি কোনো ম্যাসিভ হেল্প হেল্প দরকার হয় আপনি কিন্তু হেল্প নিতে পারবেন। আপনি যদি অন্য কোনো জিওগ্রাফিতে এক্সপ্যান্ড করতে চান, দিজ আর দ্য পিপল হু ক্যান অ্যাকচুয়ালি অ্যাডভাইজ ইউ। হ্যাঁ, সো আপনি যদি আসলে লাইক লেটস সে আপনার বিজনেসের কোনো একটা গ্রোথ চ্যালেঞ্জ আপনি ফেস করেন, সেক্ষেত্রে ওরাও কিন্তু এই সেম মডেল কিন্তু অন্য কান্ট্রিতে ওরা দেখে আসছে, ওরা ওইখানেও আপনাকে অ্যাডভাইস দিয়ে হেল্প করতে পারে। সো এরকম দেয়ার আর লটস অফ থিংস যেগুলো আসলে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং এর মাধ্যমে পাওয়া সম্ভব অ্যাপার্ট ফ্রম ফান্ডিং। সো দে আর নট অ্যাকচুয়ালি কামিং উইথ মানি, দে আর কামিং উইথ অলসো আদার থিংস। নেক্সট আই উড সে প্রাইভেট ইকুইটি। এটা আসলে একটু লার্জ স্টেজ কোম্পানিগুলোর জন্য, যে ইউজুয়ালি প্রাইভেট ইকুইটি গুলো আসলে আইপিও হওয়ার আগের স্টেজে আসে। এবং আসলে দে এবং তারা আসলে খুবই লার্জ স্টেজ কোম্পানিগুলোর ক্ষেত্রে ফান্ড করে যারা সিরিজ এ, সিরিজ বি বা সিরিজ সি রেজ করছে। হয়তো এইসব বিজনেসের লাইক ক্লোজ টু $100 million রেভিনিউ আছে কিংবা ক্লোজ টু 20-30 million রেভিনিউ আছে। তো এই ধরনের কোম্পানিগুলো আসলে প্রাইভেট ইকুইটি হিসাবে ফান্ড করে এবং তাদের ইয়েটা হচ্ছে যে ইন ফিউচারে তারা হয়তো আইপিও তে যাওয়ার পরে এক্সিট করবে। সো দ্যাট ইজ দা লাইক মোস্টলি দেয়ার ইন্টেনশন আর কি। নেক্সট স্লাইড। সো ইনভেস্টর প্ল্যানিং, যেটা খুবই ইম্পর্ট্যান্ট আজকের এই সেশনের জন্য। কয়েকটা স্টেপের মাধ্যমে ইউ ক্যান অ্যাকচুয়ালি রেজ ইউর ইকুইটি ফান্ড। একটা হচ্ছে সার্চ ইনভেস্টার্স অফ সিমিলিয়ার ইন্ডাস্ট্রি। হোয়াট ডাজ ইট মিন? ধরেন আপনাদের মধ্যে একজন একটা লজিস্টিক্স কোম্পানি বিল করছেন। এখন আপনি এক্স ওয়াই জেড একটা পার্সনের কাছে গেলেন, গিয়ে পিচ করলেন যে আপনি এই লজিস্টিক্স কোম্পানিতে ইনভেস্ট করেন। এখন এক্স ওয়াই জেড ওই পার্সনটা লজিস্টিক ইন্ডাস্ট্রি সম্পর্কে তার নলেজই নাই, এক্সপার্টিজও নাই এবং তার ইন্টারেস্টও নাই। সো আপনার কিন্তু সেক্ষেত্রে টাইম নষ্ট হলো, অ্যান্ড ওই মানুষটারও কিন্তু টাইম নষ্ট হলো। সো ইটস প্রেফারেবল টু রিচ আউট দোজ পিপল যাদের আসলে ওই সিমিলার ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্ট আছে। আপনি যদি একটা লজিস্টিক্স ইন্ডাস্ট্রির কোম্পানি স্টার্ট আপ হন, সেক্ষেত্রে অবশ্যই আপনার উচিত যে লজিস্টিক ইন্ডাস্ট্রিতে যারা এর আগে ইনভেস্ট করছে, হয় বাংলাদেশে আর না হয় আউটসাইডে, ওই মানুষগুলোকে রিচ করা। এখন কোশ্চেন হচ্ছে ওই মানুষগুলোকে কই পাবো? সো সিমিলিয়ার অ্যান্সার, গো টু ক্রাঞ্চবেস, গো টু পিচবুক, অর লাইক সার্চ সাম পিয়ার্স, যেখান থেকে বুঝতে পারবেন যে ধরেন আপনি আজকে বাংলাদেশে লজিস্টিক্স কোম্পানি বিল করতেছেন, ইন্ডিয়াতে এরকম 20 থেকে 30টা লজিস্টিক্স আছে, ওদের ইনভেস্টর কারা বের করেন। সিঙ্গাপুরে লজিস্টিক্স কোম্পানি আছে, ওদের ইনভেস্টর কারা বের করেন। দুবাইতে লজিস্টিক্স কোম্পানি আছে, ওদের ইনভেস্টর কারা বের করেন। বাংলাদেশের যেই লজিস্টিক্স কোম্পানিগুলো আছে ওদের ইনভেস্টর কারা বের করেন। এইভাবেই একটা হেলদি লিস্ট কিন্তু বানানো পসিবল। অ্যান্ড ওই হেলদি লিস্ট থেকেই কিন্তু ইউ ক্যান স্টার্ট রিচিং আউট অ্যান্ড অলসো
রিচ করার পরে পিচিং, মিটিং, ডিউ ডিলিজেন্স অ্যান্ড এট দ্য সেম টাইম ফান্ড ডিসবার্সমেন্ট, এই প্রসেসটা আসলে হবে। সো সেকেন্ড স্টেপটা হচ্ছে লোকাল ভিসিস অ্যান্ড অ্যাঞ্জেল ইনভেস্টার্স। আপনি যদি প্রিসিড স্টার্ট আপ হন, আপনার উচিত হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর রিচ করা বা অ্যাক্সেলারেটরে যাওয়া। দেন আপনি যদি সিডে যান তাহলে ভিসি গুলার কাছে যাওয়া। যদি সিরিজ এতে যান ডেফিনেটলি ভিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। অ্যান্ড যেটা বললাম যে সার্চ ইনভেস্টার্স অফ সিমিলার ইন্ডাস্ট্রি ইন দ্য ফরেন মার্কেট, অ্যান্ড ওদের আসলে গ্রোথ জার্নিটা কিরকম হয়েছে, কিভাবে আজকে যদি বাংলাদেশে এডটেক কেউ করে, সো ইন্ডিয়ান এডটেক গুলোর সাথে কি কি চ্যালেঞ্জেস ফেস হয়েছে লাস্ট 2 বছরে, মার্কেট ডাইনামিক্স কেমন ছিল, ইউ ডেফিনেটলি শুড রিসার্চ। বিকজ দেখা যাচ্ছে যে ওই সিমিলার ডাইনামিক্সটা বাংলাদেশেও হতে পারে। ওই ওই জিনিসটা রিসার্চ করতে পারেন, ইনভেস্টর রিসার্চ করতে পারেন, ওখান থেকে আসলে অনেক আইডিয়া পাওয়া যাবে। অ্যান্ড আরেকটা আসলে রিয়েলি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্ট অ্যাঞ্জেল ইনভেস্টর নেওয়া। লাইক আজকে যদি কেউ এডটেক স্পেসে বিল্ড করেন, ট্রাই টু রেজ ইনভেস্টমেন্টস সামওয়ান হু ইজ এক্সপার্ট অ্যান্ড রিয়েলি প্যাশনেট ইন এডটেক। হইতে পারে এটা কোনো লার্জ কোনো ফাউন্ডার। লেটস সে আপনি এডটেক স্পেসে বিল্ড করতেছেন, আপনি 10 MS আর আয়মান ভাইয়ের কাছ থেকে ইনভেস্টমেন্ট পাইলেন, তো দ্যাট উইল বি আ বিগ সাপোর্ট ফর ইউ, বিকজ ইউ উইল গেট গাইডেন্স। হয়তো আপনি লাইক লেটস সে লজিস্টিক্সে বিল্ড করতেছেন, আপনি শপাপের আফিফ ভাইয়ের কাছ থেকে ফান্ড নেওয়ার ট্রাই করেন। দিস উইল হেল্প ইউ, বিকজ এই মানুষগুলো আপনাকে অন্য ইনভেস্টরদের সাথে কানেক্ট করতে হেল্প করবে। এই মানুষগুলা আপনার বিজনেসের প্রবলেম সলভ করতে হেল্প করবে, ইউ উইল গেট বেটার ইনসাইটস। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো আমি লাস্ট যেটা বলবো যে আপনার ফান্ড রেজিং এর রাউন্ডটা অর্গানাইজ করা দরকার, যে এখানে লাইক ইন্ডাস্ট্রি এক্সপার্ট অ্যাঞ্জেল ইনভেস্টর থাকলে ভালো হয়, দেন সেম স্পেসে আগে যারা ইনভেস্ট করছে তারা থাকলে ভালো হয়, দেন লোকাল ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফরেন ভেঞ্চার ক্যাপিটাল দুইটার যদি আসলে কম্বিনেশন থাকে তাহলে ভালো হয়। ওয়াই? বিকজ লোকাল ভেঞ্চার ক্যাপিটাল গুলো আপনাকে লোকালি সাপোর্ট দিতে পারবে, অ্যান্ড ফরেন ভেঞ্চার ক্যাপিটাল গুলা আপনার নেক্সট ফান্ডিং এর অ্যাক্সেস আসলে এনে দিতে পারবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তারা ফলো অন ইনভেস্টমেন্টও করতে পারবে। হয়তো আপনি আজকে প্রিসিড ইনভেস্টমেন্ট রেজ করলেন, কিন্তু সিড সিড স্টেজে গিয়ে আপনার লাইক ওই সিমিলার ইনভেস্টর আপনাকে আবার ইনভেস্ট করতেছে। সো দেয়ার আর ইনভেস্টার যারা আসলে প্রিসিড, সিড, সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি সব কয়টা রাউন্ডে আসলে ফান্ড করে। সো এরকম ইনভেস্টর যদি আপনি আনতে চান তাহলে কিন্তু, এবং তাদের সাথে যদি আপনি গুড র্যাপো বিল করেন, তাহলে কিন্তু আপনার ফিউচার ফান্ড রেজিং রাউন্ড গুলো কিন্তু অনেকটুকুই সিকিউর হয়ে যাবে। সো অ্যান্ড অল অ্যাট দ্য সেম টাইম গুড র্যাপো বিল করার জন্য আসলে প্রসেস কি, সেটা হচ্ছে যে রেগুলার আপডেটস পাঠানো, মিট আপ করা, হ্যাঁ ভিজিট করা, চ্যালেঞ্জেস গুলো শেয়ার করা। সো ট্রাই টু ট্রিট দেম লাইক দে আর ইউর পার্টনার্স। সো তখন আসলে আপনাদের উপরে বিলিভ আসবে, ট্রাস্ট আসবে, অ্যান্ড দে উইল বি like looking to back you again. So this is a very important part, how to reach investors. So অনেক অনেক ওয়ে আছে। লাইক এতক্ষণ ইনভেস্টমেন্ট নিয়ে কথা বললাম, এত ক্যাটাগরির কথা বললাম, এখন আমি ইনভেস্টর আসলে কিভাবে খুঁজে পাবো, কিভাবে রিচ করবো। সবার ফার্স্টে আসলে রিসার্চ করতে হবে, দেন আইডেন্টিফাই করতে হবে হু আর দ্য রেলেভেন্ট ইনভেস্টার্স। লাইক আজকে যদি আমি হেলথেক স্পেসে বিল্ড করি, হেলথেকের রেলেভেন্ট ইনভেস্টর কারা বাংলাদেশে, সিঙ্গাপুরে কারা, ইন্ডিয়াতে কারা, ইউএসএ তে কারা, ক্রিয়েট আ লিস্ট, একটা গুগল স্প্রেডশিটে লিস্ট বের করেন। দেন আপনি একটা ক্যালেন্ডার মেনটেন করেন, এই ইনভেস্টরকে আপনি আসলে এই এই দিন রিচ করবেন। সেখানে কয়েকটা ক্যাটাগরির আসলে কমিউনিকেশন স্ট্যাটাস সেট করেন, যে আপনি তাকে রিচ করছেন, রিচ করার পর তার সাথে কল সেট হয়েছে, কল সেট হওয়ার পরে তার সাথে সেকেন্ড টাইম কল সেট হয়েছে, দেন হচ্ছে আপনার ডিউ ডিলিজেন্স স্টার্ট হয়েছে, দেন দ্য মানি গট ওয়ার্ড, বা আপনি ফান্ডিং পেয়ে গেছেন। তো এরকম কয়েকটা কমিউনিকেশন স্ট্যাটাস ইয়ে করেন, এবং এই লিস্টটা থাকলে যেটা হবে, যখন আপনি আসলে ইনভেস্টর আপডেট পাঠাবেন, আপনি একসাথে সবাইকে কিন্তু ইনভেস্টর আপডেট পাঠাইতে পারবেন, অ্যান্ড দে উইল বি লাইক হ্যাভিং আ লাইক গুড ফিলিং অ্যাবাউট ইউ। আরেকটা হচ্ছে ওয়ার্ম ইন্ট্রোডাকশন। হোয়াট ইজ কল্ড ওয়ার্ম ইন্ট্রোডাকশন? ধরেন লাইক আপনি XYZ ইনভেস্টরের কাছ থেকে আসলে আপনি একটা মিটিং সেট করতে চাচ্ছেন। এখন আপনি যদি তাকে আসলে কোল্ডলি ইমেইল করেন বা কোল্ডলি লিঙ্কডইনে রিচ আউট করবেন, 90% কেসে দেখা যাবে সে আপনাকে রিপ্লাই দিবে না। বাট আপনি যদি ওই ইনভেস্টর যেই কোম্পানিতে ইনভেস্ট করছে ইকোসিস্টেমে, সেরকম কোনো ফাউন্ডারের কাছ থেকে যদি আপনি একটা ইন্ট্রোডাকশন নিতে পারেন, তখন কিন্তু আপনার জন্য চান্সেস 50% বেড়ে যাবে। বিকজ let's say I am an investor, I invest in a company, I believe this founder and he is actually referring other founder. So তখন কিন্তু I will at least talk, because I value my portfolio founder, so that's why I will talk. সো এরকম আসলে ওয়ার্ম ইন্ট্রোডাকশনটা যদি পান, সেক্ষেত্রে কিন্তু আসলে চান্সেস রিয়েলি হাই যে আপনি আসলে মিটিং সেট করতে পারবেন।
অ্যান্ড ইউ নিড টু বিল্ড আ গুড নেটওয়ার্ক, অ্যান্ড গুড নেটওয়ার্কের জন্য আসলে আপনার স্টার্ট আপ রিলেটেড ইভেন্টসে যেতে হবে, বাংলাদেশে প্রায়ই হয়। আপনি হচ্ছে লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকতে পারেন, টুইটারে অ্যাক্টিভ থাকতে পারেন। টুইটার ইজ আ রিয়েলি গ্রেট প্লেস টু লাইক হ্যাভ কানেকশন উইথ দ্য ইনভেস্টার্স ফ্রম সিলিকন ভ্যালি। আর যদি আপনি আসলে মেনা বেসড ইনভেস্টরদের সাথে কানেকশন বিল্ড করতে চান, তাহলে লিঙ্কডইন ইজ দ্য প্লেস। অ্যান্ড তাদেরকে কোথায় খুঁজে পাবেন সেটার জন্য আসলে ইউ নিড টু ইউজ সাম টুলস লাইক ক্রাঞ্চবেস, লাইক ফান্ডেন, লাইক পিচবুক। এগুলো প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারেন, নিলে আসলে ওখান থেকে ডিটেল পেয়ে যাবেন। অ্যাট দ্য সেম টাইম আসলে ইন্ডাস্ট্রিতে যারা সিনিয়র ফাউন্ডার আছে তাদের সাথে র্যাপো বিল করেন। সো র্যাপো বিল করলে যেটা হবে যে তারা আপনাকে সামটাইমস নিউজ দিবে যে অমুক ইনভেস্টর ইজ লুকিং ফর আসলে ইনভেস্টমেন্টস ইন বাংলাদেশ। সো দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি রিচ আউট টু দেম। অ্যান্ড অলসো শুধু ইনভেস্টর রিচ আউট করলেই হবে না। সো লাইক আপনি একটা ইনভেস্টরের কাছ থেকে আসলে ইউ ওয়ান্ট টু গেট ফান্ডিং, সো বিফোর দ্যাট ইউ নিড টু রিসার্চ অন হিম অ্যাকচুয়ালি, অর রিসার্চ অন দ্য ফান্ড, রিসার্চ অন দ্য ভেঞ্চার ক্যাপিটাল, যে ওদের চেক সাইজ কত। এখন আপনার আসলে লেটস সে আপনার টার্গেট হচ্ছে 5 কোটি টাকা। এখন আপনি যদি 100 CR or $10 million ইনভেস্ট করা ইনভেস্টরের কাছে গিয়ে পিচ করেন, সে কিন্তু আপনাকে ফান্ড করবে না। আপনার টার্গেট হচ্ছে লাইক লেটস সে অ্যাগেইন আপনার টার্গেট হচ্ছে লেটস সে $2 million রিস্ক করা। এখন আপনি যদি $100,000 ইনভেস্ট করে এরকম কারোর কাছে যান, সেও কিন্তু আপনাকে ফান্ড করতে পারবে না। সো ম্যান্ডেটটা এবং চেক সাইজটা কিন্তু ইম্পর্টেন্ট। আবার কার কোন ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্ট আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কেউ হয়তো এডটেক লাইকই করে না, কেউ হয়তো হেলথ টেক লাইক করে না, কেউ হয়তো লজিস্টিক্স লাইক করে না। সো এদের কাছে রিচ করে লাভ নাই। যারা আপনার স্পেস বা ক্যাটাগরি লাইক করে তাদের কাছেই আসলে আপনাকে পিচ করতে হবে। সো অ্যান্ড অলসো পার্সোনালাইজ ইউর পিচ টু অ্যালাইন উইথ দেয়ার ইন্টারেস্ট। কেউ হয়তো নাম্বারসে অনেক বেশি ফোকাসড, কেউ হয়তো স্টোরিতে অনেক বেশি ফোকাসড, কেউ হয়তো ইম্প্যাক্টে অনেক বেশি ফোকাস। তো আপনি যদি তাদের ব্যাপারে রিসার্চ করেন, এনাফ রিসার্চ করেন, তখন কিন্তু আপনার জন্য ওই মানুষটাকে পিচ করা, পিচের পরে কিউ এন এ হ্যান্ডেল করা, তার কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়াটা কিন্তু অনেক ইজিয়ার হয়ে যাবে। বাট এটার জন্য আপনাকে অনেক বেটার ওয়েতে আসলে রিসার্চ করতে হবে। এখন রিসার্চ করারও আসলে ওয়ে আছে, প্রাইমারি রিসার্চ, ডিপ রিসার্চ, অ্যাডভান্স রিসার্চ। সো দেখা গেল যে আপনি হয়তো কোনো একটা পার্সন সম্পর্কে কোনো একটা আর্টিকেল থেকে পড়ছেন, বাট আপনি তার ব্যাপারে আরো বেটার জানতে পারবেন সে এমন কাউকে ইনভেস্ট করছে যদি তার সাথে আপনি একটা ডিসকাশন করতে পারেন। সো এভাবে যদি আপনি করেন তখন দেখা যাবে যে তার ইন্টারেস্টটা কোথায়, সেই জিনিসটা কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। And at the same time, focus on why you will be the winner, focus on what's your strength, because similar space এ অনেক কোম্পানি প্রতিনিয়ত বিল্ড হচ্ছে, বিকজ আইডিয়া ইজ নাথিং, এক্সিকিউশন ম্যাটার্স মোস্ট। সো এক্ষেত্রে আপনি কেন আসলে বেটার হবেন, আপনার টিম স্ট্রং নাকি আপনার প্রোডাক্ট স্ট্রং নাকি আপনার মার্কেটিং স্ট্রং, আপনার গ্রোথ জার্নিটা কেমন হবে, এই জিনিসটা আসলে ফোকাস করাটা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ এইটাই আসলে দিন শেষে একটা ইনভেস্টরকে ইন্ডিকেট করবে যে ওয়াই ইউ উইল ইনভেস্ট ইন দিস পার্সন। অ্যান্ড অলসো সেটা হচ্ছে যে অ্যাজ ইউ আর রিচিং আউট ইনভেস্টার্স, বি প্রিপেয়ার্ড টু ফেস হার্ড টাইম, বিকজ মোস্টলি ইনভেস্টার্স সে নো। হ্যাঁ, তারা অনেক বেশি রিস্ক নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবে, অনেক বেশি নেগেটিভ কথা বলবে। সো এই ব্যাপারটা আসলে বিং আ ফাউন্ডার আপনাদেরকে খুবই কমফোর্টেবল ওয়েতে হ্যান্ডেল করতে জানতে হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আজকে যে আপনাকে নো বলছে তার মানে এই না যে সে আসলে কখনো আপনাকে ইয়েস বলবে না। সো ট্রাই টু বিল্ড র্যাপো, দ্যাট ইজ দ্য থিং। নেক্সট স্লাইড। সো ইনভেস্টর আউটরিচ টুল। সো যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম যে কোন কোন জায়গা থেকে আপনি আসলে ইনভেস্টরদের খুঁজে পেতে পারেন। ক্রাঞ্চবেস, ক্রাঞ্চবেসের ওয়েবসাইটটায় যান। সেখানে গিয়ে আসলে ইনভেস্টরদের ইন্ডাস্ট্রি ওয়াইজ, চেক সাইজ ওয়াইজ, জিওগ্রাফি ওয়াইজ আসলে ইনভেস্টর লিস্ট খুঁজে পাওয়া যায়। সেখান থেকে আপনি একটা স্প্রেডশিটে একটা প্রবাবল ইনভেস্টর লিস্ট বের করেন। তারপরে আপনি প্ল্যান নেন যে আমি 1 মাসে এই এই ইনভেস্টরকে রিচ করব। আপনি যেহেতু আমি যেটা বলেছিলাম যে একটা গ্লোবাল স্ট্যাট, যে আউট অফ 100 ইনভেস্টার্স একজন আপনাকে ইনভেস্ট করবে। সো এখন আপনি যদি আপনার 5 কোটি টাকা ফান্ডিং রাউন্ডে 15 জনের কাছ থেকে টাকা পেতে চান, ডেফিনেটলি আপনাকে 1500 ইনভেস্টরকে রিচ করতে হবে। এখন 1500 ইনভেস্টরকে আপনি কত দিনের মাধ্যমে রিচ করবেন, তাদের সাথে কমিউনিকেশন স্টেজটা কিরকম হবে। আজকে হয়তো আহ, আপনি 1500 জনকে হয়তো আপনি আজকে 100 জনকে রিচ করছেন, এর মধ্যে 5 জন রিপ্লাই দিন। তো এই 5 জনের সাথে আপনার পরবর্তী কমিউনিকেশন যাবে। এক্ষেত্রে কমিউনিকেশন স্ট্যাটাসটা রেগুলার ইয়ে করা ইম্পর্টেন্ট, রেগুলার একটা ফিডব্যাক, লাইক দেখা যাচ্ছে যে লাইক একটা কমিউনিকেশন লুপ মেনটেন করা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড রেগুলার ফলো আপ করাটাও খুব ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যাচ্ছে যে ইনভেস্টার্স আর কোয়াইট বিজি, আপনি হয়তো তাকে ফলো আপ করতেছেন না, সে হয়তো আপনার অপরচুনিটিটা নিয়ে হয়তো ভুলেই গেছে।
বা ওইভাবে ইম্পর্টেন্স দিচ্ছেন না, আপনি যদি তাকে একটা আপডেট পাঠায় তখন মেইল করেন কিংবা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে সে আপনাকে মনে রাখবে। সো এই রেগুলার ফলো আপ রাখাটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি যদি আসলে এই টুলগুলোর কথা বলি, তাহলে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স ওয়াইজ পিচবুক ইজ রিয়েলি গ্রেট। বাট পিচবুকের আসলে ইয়ারলি সাবস্ক্রিপশন প্রেটি হাই, $16,000 থেকে $20,000 হয়। অ্যান্ড এটা আসলে সবাই নিতেও পারে না, ইনস্টিটিউশনাল ওয়েতে আসলে নিতে হয়। আর যদি একেবারে ম্যাথ লেভেলে বলি, তাহলে ক্রাঞ্চবেইজ এখানে বেটার। মান্থলি এখন $29 আমি লেটেস্ট যেটা দেখেছি যে নেওয়া যাচ্ছিল। ইয়ারলিও আসলে নিলে, সাবস্ক্রিপশন নিলে তখন আসলে কম ইয়েতে ক্রাঞ্চবেইজটা ইউজ করা যাবে। এবং যেটা সবচেয়ে সুবিধা, যে এই টুলগুলা থেকে আপনার রিসার্চের কাজটা কিন্তু খুব ইজি হয়ে যায়। আপনি এই টুলগুলা থেকে মানুষগুলোকে খুঁজে বের করবেন, তাদের নাম জানবেন, তাদেরকে লিঙ্কডইনে অ্যাড করবেন, টুইটারে অ্যাড করবেন। দেন ইউ উইল অ্যাকচুয়ালি স্টার্ট কমিউনিকেটিং উইথ ইউর পিচ ডেক অ্যান্ড আদার থিংস। দেন দে উইল সেট আপ আ মিটিং। এরপরে অনেক ইনভেস্টর মিটিং সেট আপ করার পরে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নেয়। অনেক ইনভেস্টর ডিউ ডিলিজেন্স করে, তারপরে ডিসিশন নেয়। কেউ হয়তো 2 মাসে ইনভেস্ট করে, কেউ হয়তো 6 মাস লাগায় ইনভেস্ট করতে। সো বেসড অন ওভারঅল দিস রিসার্চ, ইউ ক্যান অ্যাকচুয়ালি স্টার্ট রিচিং আউট ইনভেস্টার্স। নেক্সট স্লাইড। সো আমি হচ্ছে এখানে একটা ফাইনাল হ্যাক্সের কথা বলবো, এবং এখানে একটা লাইক স্টোরির কথা বলতে চাচ্ছি। সো ফ্রেশ পেইন্ট হচ্ছে একটা ওয়াই কম্বিনেটর ব্যাকড স্টার্ট। ওয়াই কম্বিনেটর হচ্ছে ওয়ার্ল্ডের লাইক বেস্ট অ্যাক্সেলারেটর। অ্যান্ড ওয়াই কম্বিনেটরে যারা আসলে যায় তাদের অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টের অভাব হয় না, টু বি ফ্র্যাঙ্ক। বিকজ দেখা যাচ্ছে যে ওয়াই কম্বিনেটরের যে স্টার্ট আপগুলো আছে, তারা হিস্টোরিক্যালি ইনভেস্টরদের 100x, 200x, 500x, 1000x, ফিউ থাউজেন্ড এক্স রিটার্ন দিয়ে আসছে। আবার অনেকে ফেইলও করেছে। বাট ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করলে ওয়াই কম্বিনেটরের পোর্টফোলিওগুলোতে ইনভেস্টররা আসলে ইনভেস্ট করার জন্য ওয়েট করে থাকে। সো এখন এই ওয়াই কম্বিনেটরেরই আসলে 2020-তে একটা পোর্টফোলিও ছিল, ফ্রেশ পেইন্ট। সো ফ্রেশ পেইন্ট ওদের সিড রাউন্ডে $1.6 মিলিয়ন রেজ করছে। অ্যান্ড রেজ করার জন্য দে হ্যাড টু মিট উইথ 160 ইনভেস্টার্স। হ্যাঁ, সরি, 160 ইনভেস্টরকে তারা রিচ করছে, এবং সেখান থেকে 39 জন ইনভেস্টর তাদেরকে ইনভেস্ট করছে। এবং যাদের চেক সাইজ ছিল $5,000 থেকে $200,000। এবং এটা টাইম লাগছে 4 মাস 18 দিন। সো ওয়াই কম্বিনেটরের মতো একটা জায়গায় যাওয়া স্টার্ট আপের যদি ফান্ড রেজ করতে হলে, লাইক $1.6 মিলিয়ন রেজ করতে হলে, যদি 160টা মিটিং আসলে করতে হয়, কিংবা 160টা ইনভেস্টরের সাথে কথা বলতে হয়, তাহলে ফ্রম আ লাইক এবং সেখান থেকে যদি আসলে 4.5 মাস টাইম লাগে, ঠিক আছে। সো ফ্রম লাইক ফর আ কোম্পানি লাইক বিল্ডিং ইন বাংলাদেশ, তাহলে $1.6 মিলিয়ন রেজ করার জন্য কতজনের সাথে আসলে কথা বলতে হবে? সো ওইটাই আমি বলতে চাচ্ছিলাম, যে দ্য হ্যাক ইজ রিচ, রিচ অ্যান্ড রিচ। ডোন্ট বি হোপলেস। বিকজ হয়তো দেখা যাবে যে রিচ করার পরে প্রথম 2 মাস কোনো রেসপন্স পাচ্ছেন না, বাট এরকমও হতে পারে নেক্সট 1 মান্থে আপনার ফুল রাউন্ডই কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এটার জন্য আসলে অ্যাজ মেনি অ্যাজ ইনভেস্টার্স এর সাথে কথা বলতে হবে। হয়তো প্রিসিডে আপনি অনেকের কাছ থেকে নো পাচ্ছেন, কিন্তু এই নোটা আসলে হয়তো এটা শুধুই রিজেকশন, বাট হয়তো এই রিজেকশনের মধ্যে অনেক ইনসাইটস আছে, যেটা আপনার বিজনেসকে বেটার ওয়েতে বিল্ড করতে হেল্প করতে পারে। অ্যান্ড এই বেটার ওয়েতে বিল্ড করার পরে আপনার ট্র্যাকশনটাও অনেক বেড়ে যাবে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার বেটার ওয়েতে আসলে ফান্ডও আপনার চলে আসবে। সো ওইটাই আমি বলবো, রিচ, রিচ অ্যান্ড রিচ। অ্যান্ড অ্যান্ড হোপফুলি ইউ উইল বি সাকসেসফুল ফর রেজিং ফান্ডস ফর ইউর স্টার্ট আপ। সো হিয়ার ইজ মাই লিঙ্কডইন, রেয়ার আল সামির। আপনারা যদি ফান্ড রেইজিং কিংবা আপস্কিলিং বা হচ্ছে বিজনেস রিলেটেড যে কোনো বিষয়ে আমার সাথে কানেক্টেড হতে চান, কোনো হেল্প চান, সেক্ষেত্রে ডেফিনেটলি আমাকে লিঙ্কডইনে অ্যাড করতে পারেন। আই উইল বি জাস্ট ওয়ান মেসেজ অ্যাওয়ে। সো ইয়া, অ্যান্ড definitely I'm looking forward to actually connected with all of you. So yeah, thanks for like attending the session. Now আমি দেখতে পাচ্ছি যে আসলে অনেক এখানে কোশ্চেন আসছে। সো এই কোশ্চেন গুলো আসলে ওয়ান বাই ওয়ান আমরা আসলে রিপ্লাই দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ রেল ভাই, এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। সো আমরা যদিও প্রায় অনেক লম্বা একটা সেশন শুনলাম, এবং এখনো প্রায় 138 জন আমাদের সাথে আছে। সো অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স আসছে, আমি যদি একটু রিড আউট করি। আহ সেটা হচ্ছে ভাই, আব্দুল্লাহ আব্দুল্লাহ আর নুমান ভাই জানতে চেয়েছেন দুইটা প্রশ্ন ভাইয়ের। যে প্রথম প্রশ্ন হচ্ছে, কোম্পানি খোলার সময় শেয়ারের পরিমাণ কত রাখা প্র্যাকটিক্যাল? এন্ড সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, কো ফাউন্ডার সিটিও কিভাবে নির্বাচন করব যদি নেটওয়ার্ক না থাকে? দিস ইজ আ ভেরি লেজিট কোশ্চেন।
এটা হচ্ছে যে আমি যখন শুরু করছিলাম, হ্যাঁ, তখন আমিও এই প্রবলেমটা ফেস করছি, ইভেন এখনো আসলে এই প্রবলেম ফেস করছি। সো এইটার আসলে টু বি ফ্র্যাঙ্ক কয়েকটা অ্যান্সার আছে, বাট এই অ্যান্সার গুলা অ্যাকচুয়ালি যে আপনার প্রবলেম সলভ করতে পারবে এটা আমি আসলে বলতে পারবো না, বিকজ দিস ইজ আ ভেরি কমন প্রবলেম। শেয়ারের পার্টটা যদি বলি, আপনারা যদি আসলে লাইক দুইজন কো ফাউন্ডার হন বা তিনজন কো ফাউন্ডার হন, একজনের শেয়ার ডেফিনেটলি সবার থেকে বেশি হইতে হবে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে there should be someone who will actually take the final decision. ধরেন দুইজন ফাউন্ডার আছেন, 50-50 শেয়ার আছে, এখন কোন একটা বিষয়ে আসলে ক্ল্যাশ লাগছে, এখন ওই বিষয়টা থেকে কোনোভাবেই কোনো ফাইনাল ডিসিশন আসতেছে না। সো ওই ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটা লাইক আনসলভড একটা ব্যাপার হয়ে যাবে। বাট যদি এখানে শেয়ারের ব্যাপারটা এরকম থাকে 51 ভার্সেস 49, তখন কিন্তু যার অ্যাকচুয়ালি লাস্ট ইয়েটা আছে সেই কিন্তু ফাইনাল কলটা নিতে পারবে, এন্ড এটা স্টার্ট আপের ক্ষেত্রে খুবই জরুরি। সো আমি ওইটাই বলবো যে হ্যাঁ, ইট শুড বি ক্লোজ, বাট লাইক ইকুয়াল হওয়াটা অলওয়েজ, লাইক তিনজন আছে তিনজনেরই ইকুয়াল ওরকম না রেখে যদি দুইজনের ইকুয়াল থাকে একজনের একটু বেশি থাকে, দ্যাট ইজ মোর হেলদি। আর সেকেন্ড কোশ্চেন যেটা সিটিওর ক্ষেত্রে, হ্যাঁ এটা একটা কমন প্রবলেম, আমি বলবো যে অনেক স্টার্টআপই এই প্রবলেম আসলে ফেস করে। তো ফার্স্টলি, সিটিও থাকাটা আসলে মাস্ট না, হ্যাঁ ডেফিনেটলি সিটিও থাকলে এটা বেনিফিশিয়াল, বাট সিটিও থাকাটা, সিটিও যে থাকতেই হবে এরকম কিন্তু কোনো কথা নাই। যদি আপনার সিটিও না থাকে, আপনি কিন্তু একটা ভালো হেড অফ টেকনোলজি কিংবা হচ্ছে ভালো ভাইস প্রেসিডেন্ট অফ টেকনোলজি হায়ার করতে পারেন, যার ইন্ডাস্ট্রিতে ধরেন 8 ইয়ার্স 10 ইয়ার্স 15 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে, সেরকম ভাবে পেমেন্ট করে বা সেরকম ভাবে হয়তো ইসব দিয়ে আপনি কিন্তু আনতে পারেন। বাট যদি আপনি সিটিও খুঁজে পেতে চান, নেটওয়ার্ক হচ্ছে একটা ওয়ে। সেকেন্ড, আপনি পাবলিকলি ইয়ে করতে পারেন। থার্ড হইতেছে, আমি বলবো যে অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে যেগুলো আসলে কো ফাউন্ডার খুঁজে পেতে হেল্প করে, বা হচ্ছে হায়ারিং এ হেল্প করে, তো ওদের কাছ থেকেও আসলে আপনি সিটিওর জন্য নিতে পারেন। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই উড সে যে কো ফাউন্ডার সিলেকশনের ক্ষেত্রে দুই ধরনের জিনিস আসলে দেখা দরকার। একটা হচ্ছে স্কিল, একটা হচ্ছে ওয়ার্ক স্কিল, আর একটা হচ্ছে মেন্টাল স্কিল। মেন্টাল স্কিলটা হচ্ছে যে লেটস সে ইউ হায়ার সামওয়ান অ্যাজ কো ফাউন্ডার, সে হয়তো অনেক প্রপারলি স্কিল, কিন্তু আপনার সাথে তার মেন্টাল ম্যাচ হচ্ছে না, মেন্টাল ভিশনে অ্যালাইন হচ্ছে না, সে কিন্তু 2 দিন পরে থাকবে না। তো এইটা কিন্তু আসলে আরো বেশি ক্ষতিকর যদি আপনার সে কো ফাউন্ডার হয়ে 2 দিন পরে চলে যায়, এবং তখন কিন্তু আপনার ফান্ড রেজিং করাটা আরো বেশি হার্ডার হয়ে যাবে। ইনভেস্টররা জিজ্ঞেস করবে আপনার কো ফাউন্ডার কেন চলে গেছে, এন্ড দিস ইজ আ নেগেটিভ পয়েন্ট। তো সেক্ষেত্রে আমি বলবো যে দুই ধরনের স্কিল সেট ম্যাচ হওয়ার পরেই আসলে কো ফাউন্ডার সিলেক্ট করা উচিত, এবং সব থেকে ভালো হয় কো ফাউন্ডার হওয়ার আগে যদি তার সাথে আগে কিছুদিন কাজ করা যায়। লেটস সে ইফ ইউ ওয়ান্ট টু হায়ার আ সিটিও অ্যাজ কো ফাউন্ডার, আপনি আগে তাকে হেড অফ টেকনোলজি করেন, 6 মাস কাজ করেন, দেখেন তার কি অবস্থা, কমিটমেন্ট ঠিক আছে কিনা, প্রপার স্কিল সেট আছে কিনা, তার লিডারশিপ আছে কিনা। যদি মনে হয় যে না এর সাথে আমার হচ্ছে, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক হিম সিটি। নাইস, থ্যাংক ইউ ভাই। ভাই, আরেকটা খুব কমন কোশ্চেন আমরা পাচ্ছি যে আহ, কোনো বই সাজেস্ট করবেন কিনা ভাই পড়ার জন্য, অনেকে জানতে চাচ্ছে। আহ, আসলে ইয়া ডেফিনেটলি বই তো সাজেস্ট করবোই, যেমন হচ্ছে পিটার থিলের একটা বই আছে 0 to 1, এটা দেখতে পারেন। তারপরে হচ্ছে লাইক আমি আসলে কয়েকটা বই পড়েছি, বাট টু বি ফ্র্যাঙ্ক, বিজনেস না আসলে বা স্টার্ট আপ আসলে বই পড়ে শেখা যায় না, ইটস কমপ্লিটলি প্র্যাকটিক্যাল থিং। আপনি 0 to 1 দেখতে পারেন, তারপরে হচ্ছে লাইক রেড হফম্যানের কিছু বই আছে, হ্যাঁ বিটার স্কেল, এগুলো দেখতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি বলবো যে লাইক হচ্ছে দোগলাপান নামে আমি একটা বই পড়েছি, ইন্ডিয়ান এক শার্কের, সেটাও দেখতে পারেন। বাট ওই জিনিসটা আমি বলবো যে আসলে বই পড়ে অ্যাকচুয়ালি বিজনেস শেখা যায় না, হয়তো আপনি বেসিক শিখতে পারবেন, সেটা অনলাইন ভিডিও দেখেও শেখা পসিবল। ওয়াই কম্বিনেটরের ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন, ইন্ডিয়ান বেশ কিছু স্টার্ট আপ রিলেটেড চ্যানেল আছে লাইক ব্যাক স্টেজ উইথ মিলেনিয়ার্স, এগুলো দেখতে পারেন, ঠিক আছে। সো দিজ আর দ্য প্লেসেস ওয়ার ইউ ক্যান অ্যাকচুয়ালি লার্ন। বাট সব থেকে বেটার লার্নিংটা হয় যখন আপনি নিজে আসলে ট্রাই করবেন। ট্রাই করার পরে ফেল হয়তো হবেন, কিন্তু ফেইলিওর হওয়ার পরেও যে লার্নিংটা, কেন আপনি ফেল করছেন, হয়তো ফার্স্ট স্টার্ট আপ আপনার আসলে ফেইলিওর হয়েছে, কিন্তু পরের গুলা আসলে ওই ফেইলিওর থেকে দেখা যাচ্ছে যে আপনি বেটার ওয়েতে বিল্ড করতে পারতেছেন, তো দ্যাট ইজ দ্য রিয়েল লার্নিং। থ্যাংক ইউ ভাই। আমি এইটার সাথে একটু অ্যাড করব। সো আমার মনে হয় যে আসলে শেখার সব থেকে ইজি ওয়ে হচ্ছে এরকম আরো সেশনে অ্যাটেন্ড করা। সো আমরা ইন্টারেক্টিভ ক্লাসের পক্ষ থেকে সামনে একটা অনলাইন কোর্স নিয়ে আসতেছি, ফ্রম আইডিয়া টু সাকসেসফুল বিজনেস। সো আপনারা চাইলে ওইটা চেক আউট করতে পারেন। আমি চ্যাটে হচ্ছে কোর্সটা ডিটেলস শেয়ার করেছি। সো আপনারা যাদের যাদের মাথায় আর কি অনেক আইডিয়া আছে, বাট এটাকে কিভাবে আসলে বিজনেসে কনভার্ট করবেন বুঝতেছেন না, তাদের জন্য আসলে আমরা এই কোর্সটা নিয়ে এসেছি। এখানে আজকের সেশনে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টরা আছেন, বা হয়তো অনেকে গ্রাজুয়েশন করেছেন, তারা হয়তো চাচ্ছেন বিজনেস স্টার্ট করবে। সো অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন, আমি চ্যাটে ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এবং আজকের সেশনে যারা রিসোর্স চাচ্ছিলেন, রেকর্ডিং এর কথা বলতেছেন, আমরা একটা গুগল ফর্ম শেয়ার করেছি, কাইন্ডলি
এইটা ফিল আপ করে ফেলবেন। আমরা আজকে আর লাস্ট একটা কোয়েশ্চেন নিব ফারদিন আহমেদ ভাই থেকে। ভাই হ্যান্ড রেজ করেছিলেন অনেক আগে থেকেই। সো ভাই মনে হয় আনমিউট করে বলতে চাচ্ছেন। ফারদিন ভাই, আপনার থেকে কোয়েশ্চেনটা নিব। আচ্ছা, বিফোর Thank বিফোর টেকিং দ্য কোশ্চেন আমি আরেকটা জিনিস বলতে চাই। এটা হচ্ছে যে আমি আসলে স্লাইডে বলেছি নেটওয়ার্কিং এর কথা। হ্যাঁ, সো নেটওয়ার্কিং এর জন্য ইন্টারেক্টিভ ক্যাশ থেকে কিন্তু আমরা রেগুলার বেসিসে আমাদের লার্নিং সেন্টার ধানমন্ডি 2-এ, সো আমরা কিন্তু রেগুলার বেসিসে দেখা যাচ্ছে যে লাইক সেশন অ্যারেঞ্জ করতেছি, টেকটক অ্যারেঞ্জ করতেছি, সামনে আমরা ফাউন্ডার টক অ্যারেঞ্জ করব। এর আগে হচ্ছে ওয়ালিউল্লাহ ভাইয়ের সাথে আমরা বেশ কিছু আসলে মিট আপও অ্যারেঞ্জ করেছি। সো এই ধরনের জায়গাগুলোতে যদি আপনারা আসেন, তাহলে ইন্ডাস্ট্রি যারা সিনিয়র আছে, অন্যান্য ফাউন্ডার আছে, ইভেন সামটাইমস ইনভেস্টার্স আর অলসো অ্যাটেন্ডিং দিস কাইন্ড অফ সেশনস। সো এগুলাতে আপনারা আসলে ওই নেটওয়ার্কিং এর জায়গাটা আসলে ক্লিয়ার হয়ে যায়। সো এইটা আমি বলবো আর কি, প্লিজ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাইয়া। জি ফারদিন ভাই, আপনার কোয়েশ্চেনটা নিব। thank you. At first, I would say you have taken a quite good session somewhere. থ্যাংক ইউ ভাইয়া। I have, I have three questions on queue. At first, how to set valuation for a pre-seed? I'm quite confused at that. And the second is how to plan the exit for the investors. Do I need to provide that in the slide? And the third question is, if you please tell or please share how many investors do you need to reach out, get $1.5 million or more? These three questions were. Thank you. আচ্ছা, সো থ্যাঙ্কস ফর দিস নাইস কোশ্চেন। সো ফার্স্ট কোশ্চেনটা যেটা ছিল যে ভ্যালুয়েশনের ব্যাপারটা, সো প্রিসিডের ক্ষেত্রে আমি বলবো যে ভ্যালুয়েশনের অ্যাকচুয়ালি প্রপার কোনো মানে আসলে মেথড নাই। অনেকে অনেক মেথডের কথা বলবে, যে লাইক আমি হচ্ছে লাইক আমার টিমের ইয়ে আছে, আইপি আছে, তারপরে হচ্ছে লাইক হচ্ছে আমার কোম্পানির ইন্ডাস্ট্রি মানে সিমিলার ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়াতে এত ভ্যালুয়েশন হচ্ছে, বাংলাদেশে এত ভ্যালুয়েশনে রেজ করতেছে। হ্যাঁ, আবার অনেকে হচ্ছে যে বলবে যে ফাউন্ডারদের এরকম এক্সপিরিয়েন্স আছে তাই ভ্যালুয়েশন এত হাই। তো অনেকে এক 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 জায়গায় এক এক রকম ভাবে আসলে জিনিসটা হয় আর কি, জিনিসটা বলা হয়। বাট প্রিসিডে অ্যাকচুয়ালি টু বি ফ্র্যাঙ্ক কোনো প্রপার মেথড নাই ভ্যালুয়েশন ইয়ে করার, কারণ প্রিসিড স্টেজটা হচ্ছে এমন একটা স্টেজ যেখানে আসলে লাইক আইডিয়ার উপরেই মোস্টলি হয়, বা এমভিপি বা খুবই আর্লি ইউজার, খুবই আর্লি রেভিনিউ। সো এই ক্ষেত্রে মোস্টলি যেটা হয় যে আপনারা অ্যাজ আ ফাউন্ডার আসলে কতটুকু ইকুইটি ছাড়ার জন্য ইন্টারেস্টেড, অ্যান্ড ইনভেস্টর যে যে ইনভেস্টর আসলে আপনাকে ইনভেস্ট করতে চায়, সেই ইনভেস্টরকে আপনি আসলে কতটা বেটার ওয়েতে নেগোশিয়েট করতে পারবেন। দেখা যাচ্ছে যে সিমিলিয়ার আইডিয়া নিয়ে, সিমিলিয়ার ট্র্যাকশন নিয়ে কোনো আসলে দুইটা কোম্পানি, একটা কোম্পানি হয়তো লেটস সে $500,000 ভ্যালুয়েশনে রেজ করছে, আর একটা কোম্পানি হয়তো $3 million ভ্যালুয়েশনে রেজ করছে। ইটস অল অ্যাবাউট নেগোসিয়েশনস। সো আপনাকে চিন্তা করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে লাইক ইন্ডাস্ট্রি ওয়াইজ প্রিসিড ভ্যালুয়েশনের অ্যাভারেজটা কত। টক উইথ ফাউন্ডার্স, টক উইথ ইনভেস্টার্স, এটাতে আপনি একটা প্রপার আইডিয়া পাবেন যে লেটস সে অ্যাজ অ্যাজ আই সি ইউ আর বিল্ডিং ইন দ্য এআই স্পেস। সো এআই এর কিন্তু এখন লাইক বেশ ভালো একটা ভ্যালুয়েশনের ইয়ে চলতেছে। তো সেক্ষেত্রে ইউ সেট আপ ইউর ভ্যালুয়েশন অ্যান্ড ট্রাই টু অ্যাকচুয়ালি কনভিন্স দ্য ইনভেস্টর। বাট এটার আসলে টু বি ফ্র্যাঙ্ক আসলে প্রপার কোনো মেথড নাই, অ্যাটলিস্ট ইন প্রিসিড স্টেজ, আনলেস ইউ আর হ্যাভিং আ হেলদি রেভিনিউ। যদি এরকম হইতো যে আজকে আপনার মান্থলি রেভিনিউ 1 কোটি টাকা, সো বছরে 12 কোটি টাকা, আপনার ভ্যালুয়েশন কত হইতে পারে? 50 CR, 100 CR, মানে 4x or 8x রেভিনিউ মাল্টিপল। কিন্তু যদি জিনিসটা এরকম হয় যে আপনি আসলে প্রোডাক্টটা আর্লি বানাইছেন, তখন কিন্তু ইনভেস্টরদের কাছে একটা ইয়া থাকবে যে না, ওর তো এখনো কিছুই নাই, আমি যতটা কমে পারি। আবার অ্যাট দ্য সেম টাইম আপনারও ইয়ে থাকতে হবে যে আমি আসলে কমে রাজি হব না, আমার মিনিমাম বেঞ্চমার্ক এটা। সো প্রিসিডের ক্ষেত্রে ভ্যালুয়েশনটা এটাই কাজ করে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এক্সিটের যে ব্যাপারটা, এইটা আসলে স্লাইডে দেখানোর কিছু নাই, বাট আই উড সে যদি আপনি ফাইনান্সিয়ালস বানান, ফাইনান্সিয়ালসে যদি আপনি এরকম একটা জিনিস সেট করতে পারেন যে প্রিসিডে একটা ইনভেস্টর আপনাকে হয়তো $50,000 দিছে, ও 3 ইয়ার্স পরে ওর এক্সিট মাল্টিপল এইটা হইতে পারে। সিডে আবার যদি আপনাকে কেউ এত ইনভেস্ট করে, ওর 3 ইয়ার্স পরে এত হইতে পারে। সো এইভাবে যদি আপনি ফাইনান্সিয়ালস এটা দেখেন, দ্যাট ইজ মোর হেলদি। বাট এক্সিটের কথা ডেফিনেটলি ইনভেস্টররা আস্ক করবে কিউএনএতে, যে হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি গিভ হিম এক্সিট। সো সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা অ্যান্সার রেডি রাখতে হবে যে হয়তো আপনার ফাউন্ডাররাই বাইব্যাক করবেন, অথবা সিরিজেতে গিয়ে যখন কোনো বিগ ভেঞ্চার ক্যাপিটাল আসবে তখন আসলে আর্লি অ্যাঞ্জেলদেরকে বাই আউট করে ফেলবে, অথবা আপনি আইপিওতে যাবেন, হুইচ ইজ প্রেটি আনরিয়েলিস্টিক ইন বাংলাদেশ। সো these are the actually probable areas where you can actually talk about exits. থার্ড কোশ্চেন যেটা,
লাইক আমি যদি ইন্টারেক্টিভ কেয়ার্স এর কথা বলি, $1.5 মিলিয়ন রেস করতে আসলে এটা আসলে কোনো প্রপার ক্যালকুলেশন নাই, বাট সোফার আমরা এখন পর্যন্ত ফিউ থাউজেন্ড ইনভেস্টার্স রিচ করছি। সো এখানে আসলে যেটা আমি বলবো যে স্টার্ট আপ ফাউন্ডিং টিমের আসলে একজনকে অবশ্যই ডেডিকেটেডলি ফান্ড রেজিং এ ফোকাস থাকা উচিত, অ্যান্ড ফান্ড রেজিং ইজ আ ফুল টাইম রোল। ওর কাজই হবে ডেইলি লিঙ্কডইনে যাওয়া বা এই ধরনের প্ল্যাটফর্মে যাওয়া, গিয়ে ইনভেস্টরদেরকে ইয়ে করা, ওদের রেগুলার আপডেটস দেখা, ইনভেস্টরদের সাথে আসলে মেসেজ করা, পিচ ডেক পাঠানো, ইমেল করা, ঠিক আছে, একটা র্যাপো বিল্ড করা। সো সাথে সাথে যেসব ইনভেস্টর আসলে রেসপন্স করছে তাদের জন্য পিচ ডেক রেডি করা, ফাইন্যান্সিয়ালস রেডি করা, কল অ্যাটেন্ড করা। সো এখন যদি আসলে লেটস সে 6 মাসের মধ্যে আপনার যদি প্ল্যান হয় যে আমি 10টা ইনভেস্টরের কাছ থেকে রেজ করতে চাই, ইউ নিড টু অ্যাটলিস্ট ডু 150 মিটিংস। তো এখন 150টা মিটিং যদি 6 মাসে আপনি করতে চান, মাসে আপনার কয়টা মিটিং করতে হবে, উইকে আপনি কয়টা মিটিং করতে হবে? এভাবে ম্যাথটা ক্যালকুলেট অলওয়েজ হয় না, কিন্তু দিস ইজ আ রেঞ্জ, প্রবাবল রেঞ্জ আর কি। ঠিক আছে, সো ওইভাবে আসলে ইনভেস্টর রিচ আউট করতে হবে। এখন এখানেও আবার কোশ্চেন আছে যে বাংলাদেশে এনাফ ইনভেস্টার্স এরকম আছে কিনা। ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে নো, বাট সেক্ষেত্রে আপনাকে আসলে বাইরের ইনভেস্টর রিচ আউট করতে হবে, অ্যান্ড বাইরের আসলে জিওগ্রাফি অনুযায়ী আসলে চিন্তা করতে হবে যে কোন জিওগ্রাফি থেকে বাংলাদেশে কোন স্পেসে বেশি টাকা দিতে পারে। কারণ বাংলাদেশে সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া থেকে ইনভেস্টমেন্ট করার রেটটা একটু বেশি কম্পেয়ার টু সিলিকন ভ্যালি অ্যান্ড আদার প্লেসেস। অ্যান্ড হু আর দোজ পপুলার ইনভেস্টার্স যারা আসলে বাংলাদেশে প্রতি বছর কয়েকটা করে ইনভেস্টমেন্ট করতেছে? সো ট্রাই টু রিচ আউট দেম, ট্রাই টু বিল র্যাপো উইথ দেম, ট্রাই টু হ্যাভ কমিউনিকেশন উইথ দেম। থ্যাংক ইউ সো মাচ রেয়ার ভাই। আশা করি ফারদিন ভাই আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়েছেন। যদিও অনেকে হ্যান্ড রেজ করে রেখেছেন, বাট আনফরচুনেটলি যেহেতু আমাদের একটা টাইম লিমিটেশন আছে, সো আজকে হয়তো আর বাকি কোয়েশ্চেনগুলো আমরা নিতে পারবো না। বাট আপনার কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য কি করতে হবে, চলে আসতে হবে ইন্টারেক্টিভ ক্লাসের লার্নিং সেন্টারে। আমাদের বিভিন্ন অনেক ফ্রি সেশন হয় বিভিন্ন টপিকের উপর, সো ওইখানে এসে কিন্তু আপনারা নেটওয়ার্কিং গুলো করতে পারেন অ্যান্ড এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার পেতে পারেন। এছাড়াও আপনারা যারা রেয়ার ভাইকে ডিরেক্টলি রিচ আউট করতে চান, অবশ্যই রেয়ার ভাইকে লিঙ্কডইনে রিচ আউট করবেন এবং ভাই খুব অবশ্যই আপনাদেরকে রেসপন্স করবে। লাস্টলি, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদের জন্য বলবো যে আমাদের যে আইডিয়া টু সাকসেসফুল বিজনেসের কোর্সটার কথা বলছিলাম, সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে নেক্সট উইকেই। সো এই কোর্সটাতে আমাদের 12টা লাইভ ক্লাস থাকতেছে। কোর্সে অবশ্যই আপনারা লাইফ টাইম অ্যাক্সেস তো পাবেনই, এর পাশাপাশি কিন্তু বেশ কিছু অফলাইন ট্রেনিং সেশন থাকতেছে। সো আপনারা একদম ইনস্ট্রাক্টরদের সাথে হ্যান্ডস অন কিছু এক্সপিরিয়েন্স পাবেন। আমাদের যারা ইনস্ট্রাক্টর আছেন তারা বেশ কিছু দিন যাবত বিভিন্ন ব্র্যান্ড বিল্ড করেছেন, সো তাদের থেকে একটা রিয়েল ইনসাইট পাবেন, যেরকম আসলে আজকের সেশনটাতে আপনারা পেলেন। সো অবশ্যই যারা ইন্টারেস্টেড সবার সাথে কোর্সে দেখা হবে। লাস্টলি আমি রেয়ার ভাইয়ের কাছে একটু জানতে চাবো, আজকে এতক্ষণ আমাদের সাথে যারা আছেন, লাস্ট যদি কোনো রিমার্কস থাকে ভাই আপনার। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং। এত লেট নাইট পর্যন্ত এখনো 110 জন আছেন, এটা দেখেই আসলে অবাক লাগতেছে। সো আমাকে আসলে অনেক দিন ধরে অনেকেই রিকোয়েস্ট করে আসছিল ফর টেকিং সেশনস বেসড অন মাই এক্সপিরিয়েন্স। সো বাট যেহেতু আসলে ইন্টারেক্টিভ কেয়ার্স আসলে বিল করছিলাম এতদিন, এখনো করছি, সো এই জন্য আসলে টাইম বের করাটা খুবই টাফ। সো একবার দেখা যাচ্ছে যে সেশনের ডেট দিয়েও রিশিডিউল করা লাগছে। সো অ্যান্ড সবার রিকোয়েস্টের পরে এতদিন পরে অ্যাকচুয়ালি I had the opportunity to take the session and I really love the experience. Inshallah, like যদি কাউকে হেল্প করতে পারি for raising funds and for building their products and other things, I would love to help. So সবাই আমাকে লিঙ্কডইন কিংবা আসলে ফেসবুকে রিচ আউট করতে পারেন। থ্যাংকস ফর জয়নিং। আর সবাই আমার জন্য দোয়া করবেন, ইন্টারেক্টিভ ক্যাটসের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার কখনো না কখনো দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ রেয়ার ভাই। যদিও অফিসে ওয়ার্ক প্লেসে বিভিন্ন সময় ভাইয়ের থেকে অনেক কথাবার্তা শোনা হয়, বাট আজকের সেশনটাতে মনে হলো যে সব নতুন করে শুনতেছি। সো আমিও পার্সোনালি অনেক এনজয় করেছি, এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আশা করবো আপনারাও অনেক এনজয় করেছেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ পরবর্তী কোনো অনলাইন সেশন বা ওয়েবিনার হয়তো দেখা হবে, বা যদি আরো সৌভাগ্য হয় আমাদের, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে ইন্টারেক্টিভ কেয়ারসের লার্নিং সেন্টারে। সো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেয়ার ভাইকে ধন্যবাদ আজকের সেশনটা নেওয়ার জন্য। ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভাই, আপনি পারমিশন দিলে আজকের সেশনটা আমরা এখানে বাই, করবো। গুড নাইট এভরিওয়ান, থ্যাংকস ফর জয়নিং। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান।